আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আমরা আজকে নতুন টপিক শুরু করব এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, আপনারা সবাই জানেন। জ্যাকেট কোথায়? এই যে আমাকে এত মোটা লাগছে না, আমি তো এমনিতে মোটা আর এমনিতে বেশি মোটা লাগছে। তলে আরো 2-3টা আছে, বুঝতে পারছেন? উপরে শার্ট কিন্তু তলে 2-3টা আছে। আর এই যে এটার তাপ তো আছেই, এই জন্য জ্যাকেট লাগে না। হ্যাঁ আচ্ছা, আমরা শুরু করব হচ্ছে সমান্তর এবং গুণোত্তর ধারা। আমি আবার বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে, আদাব আদাব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন সাধারণত একটা প্রশ্ন আসেই। হ্যাঁ, এখান থেকে সাধারণত একটা প্রশ্ন আসেই, হয় সমান্তর ধারা থেকে, না হলে গুণোত্তর ধারা থেকে। তো সমান্তর ধারা বেশি ইম্পর্টেন্ট, আর এই গুণোত্তর ধারা থেকে আগে প্রশ্ন কম আসতো, বাট ইদানিং দেখা যাচ্ছে যে গুণোত্তর ধারা থেকে বেশি প্রশ্ন হচ্ছে। ঠিক আছে, তো আমরা দুইটা জায়গায় ভালো করে পড়বো। তো আমাদের পড়ালেখার বিষয়বস্তু হচ্ছে আজকে হলো সমান্তর ধারা। তো আমি একটু বলে নিচ্ছি, আজকে আমি আপনাদের কোনো সূত্র শেখাবো না। আজকের ক্লাসে আমি আপনাদেরকে সূত্র শেখাবো না। আজকের ক্লাসে আমরা সলভ করবো সূত্র ছাড়া কিভাবে অঙ্ক করা যায়। কথা কি বুঝছেন? কোনো সূত্র লাগবে না, জাস্ট একটু কিছু কনসেপ্ট লাগবে, সেই কনসেপ্ট দিয়ে অঙ্ক করব। আর আগামী ক্লাসে, মানে আগামী কালকের ক্লাসে আমরা সমান্তর ধারার যে সূত্রগুলো, এনতম পদের সূত্র কিভাবে আসে সেগুলো অ্যাপ্লাই করব, সেগুলো এক্সপ্লেইন করবো যে কিভাবে সূত্রগুলো আসে, সমষ্টির সূত্র। ওকে, বাট আজকে আমরা শুধু জাস্ট দুইটা শর্টকাট জেনে প্রিলিতে যে ধরনের প্রশ্ন প্রচুর আসে সেই প্রশ্নগুলো সলভ করে দিব আজকের ক্লাসে। আচ্ছা আমরা শুরু করে দিচ্ছি। হ্যাঁ ওকে, ওয়ালাইকুম আসসালাম। না, মেন্টালে যেটা আসে সেটা সমান্তর ধারা থেকে, গুণোত্তর ধারা থেকে আসে না, সেখানে আসে সিকোয়েন্স থেকে। ওটা কিন্তু কোনো ধারা না, মানে প্রথম পদের সাথে পরে দেখা গেছে 2 বাড়ছে, পরে 4 বাড়ছে, পরে 6 বাড়ছে, এরকম করে সিকোয়েন্স, ওগুলো দেখাবো, টেনশন করেন না। আচ্ছা, তো আমাদের আজকে প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে সমান্তর ধারা। এখন এই সমান্তর ধারা, এর নাম কেন সমান্তর ধারা হলো, এই বিষয়গুলো বুঝতে হবে। এর নাম কেন সমান্তর ধারা হলো? হ্যাঁ, তো দেখেন আমি আপনাদেরকে এখানে একটা ধারা লিখছি, একটা সিকোয়েন্স লিখছি। ধরেন 5 + 8 + 11। আচ্ছা, আচ্ছা এরকম ডট ডট দিয়ে এদিকে হচ্ছে 47। ওকে, আচ্ছা এই যে এটা একটা ধারা, কিন্তু এটা একটা সিকোয়েন্স, এটা একটা সিকোয়েন্স বা এটা একটা ধারা। এখন প্রশ্ন হচ্ছে এই ধারাটার নাম সমান্তর ধারা হবে কিনা, সেটা ডিপেন্ড করবে একটা শর্তের উপর। সবাই তাকান প্লিজ, মনোযোগ দেন। আজকে 115 কেন হবে? আজকে 114 না, না 115? আমি ঠিক কনফিউজড হয়ে গেলাম আপনার কমেন্টে, আমি একটু দেখে দিচ্ছি। না, আজকে 114 নাম্বার ক্লাস, 114 নাম্বার ক্লাস। জি ওয়ালাইকুম আসসালাম। এখন এই যে ধারাটা, এই ধারাটা সমান্তর ধারা হবে কিনা এটা ডিপেন্ড করবে একটা কন্ডিশনের উপর। শোনেন, ধারার এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন না, এই সংখ্যাগুলোকে বলে ধারার পদ। সবাই মনোযোগ দিন, বেসিক অংশটা ভালো করে বুঝতে হবে। এই সংখ্যাগুলোকে কি বলে? এই সংখ্যাগুলোকে বলে ধারার পদ। ঠিক আছে, ধারার পদ। এখন এই ধারাটা সমান্তর ধারা হবে কিনা এটা নির্ভর করে যে কোনো পদের সাথে তার পূর্ববর্তী পদের বিয়োগ ফলের উপর। এদিকে তাকান। আচ্ছা, বিয়োগ ফল, বিয়োগের আর একটা বাংলা কি বলেন তো? অন্তর। অন্তর মানেও কিন্তু বিয়োগ ফল, অন্তর মানেও কিন্তু বিয়োগ। কথা কি বুঝছেন? তাহলে কোন একটা ধারা সমান্তর ধারা হবে কিনা এটা নির্ভর করে ওই ধারার যে কোনো পদের সাথে তার পূর্ববর্তী পদের অন্তর বা বিয়োগ ফলের উপর। এখানে যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অন্তর নিবেন, মানে বিয়োগ ফল নিবেন। তাহলে এই 8 এর সাথে এই 8 থেকে 5 এর বিয়োগ ফল নেন, কত আসতেছে? 3। এবার এই পদের সাথে এই পদের বিয়োগ ফল নিবেন, 11 থেকে 8 বিয়োগ করেন, কত আসতেছে? 3। দেখেন এই পদের সাথে এই পদের থেকে তার আগের পদের বিয়োগ ফলও 3, এই পদ থেকে তার আগের পদের বিয়োগ ফলও 3। তার এই বিয়োগ ফলকে কিন্তু আবার কি বলে? অন্তর বলে, অন্তরও বলা যায়। তার মানে যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের বিয়োগ ফল বা অন্তর যদি সব জায়গায় সমান হয় তাহলে ওই ধারার নাম হচ্ছে সমান্তর ধারা। সমান্তর মানে হচ্ছে সমান অন্তর। সবাই মনোযোগ দেন, সমান অন্তর। এই যে সমান অন্তর, এইটাকে সন্ধি বিচ্ছেদের মাধ্যমে হয়েছে সমান্তর। কথা কি বুঝছেন?
তাহলে সমান্তর ধারা কেন নাম হয়েছে? এই ধারার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের বিয়োগফলটা কি সব জায়গায় সমান। এখন অনেকে বলবে যে ভাই সব জায়গায় সমান কি করে বুঝলেন? সব জায়গায় সমান কি করে বুঝলেন? সব জায়গায় সমান কি করে বুঝলেন? এই মাঝখানের গুলো তো চেক করেন নাই। চেক করতে হবে না, দুই জায়গা চেক করলে হবে। এদিকে দেখেন, খুব গুরুত্বপূর্ণ কথা এটা, দুই জায়গাতে চেক করলেই হবে। মানে এই পদের সাথে এই পদের বিয়োগফল দেখছেন 3, এতে আপনি ডিসিশন নিতে পারবেন না যে এটা সমান্তর ধারা। আরো এক জায়গায় চেক করতে হবে, অন্তত দুই জায়গায় চেক করে যদি দেখেন যে বিয়োগফলটা কি আসতেছে, সমান আসতেছে, তখনই আপনি সিদ্ধান্ত নেবেন যে এটা সমান্তর ধারা। মিনিমাম দুই জায়গায় চেক করতে হবে, কথা বুঝছেন? তাহলে এই 8 থেকে 5 বিয়োগ করছি, বিয়োগফল 3। 11 থেকে 8 বিয়োগ করছি, বিয়োগফল 3। তার মানে বুঝতে হবে এর মাঝখানে যে ডট ডট আছে এর মধ্যেও কিন্তু অনেক পদ আছে, দেখানো হয়নি, বুঝে নিতে হবে। এখানেও যদি যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করতাম তাহলেও বিয়োগফল বা অন্তর 3ই আসতো, আপনাকে আর দেখাতে হবে না। কয় জায়গায় চেক করবেন? দুই জায়গা। যে কোনো দুই জায়গায় চেক করে যদি দেখেন যে কোনো পদ আর পূর্ববর্তী পদের বিয়োগফলটা সব জায়গায় সমান, তাহলে কি বলবেন? ওইটা একটা সমান্তর ধারা। সমান অন্তর, সমান অন্তর। কেন? অন্তর মানে কি? অন্তর মানে বিয়োগফল। এই অন্তরটা সমান, অন্তরটা সমান কি? যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের যে অন্তর, এই অন্তরটা সব জায়গায় সমান, সব জায়গায়। যেখানে আপনি একটা পদের সাথে আগের পদের বিয়োগফল বা অন্তর নেন একই পাবেন। তাই নাম হয়েছে কি ধারা? সমান্তর ধারা, সমান অন্তর। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। তাহলে এই সমান্তর ধারার এই একটা বৈশিষ্ট্য। আচ্ছা, এই যে সমান্তর ধারার যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদের বিয়োগফল, এদিকে তাকান, যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদের বিয়োগফল, এই যে বিয়োগফল না, এই বিয়োগফলের নাম হচ্ছে সাধারণ অন্তর। এই বিয়োগফলের নাম কি? সাধারণ অন্তর। আবার বলছি, সাধারণ অন্তর কেন নাম? সাধারণ কথাটা আমরা কখন লিখি? কমন, কমন ডিফারেন্স, ইংরেজিতে বলে কমন ডিফারেন্স। কমন ডিফারেন্স। ইংরেজিতে কি বলে? কমন ডিফারেন্স। বাংলায় বলে সাধারণ অন্তর। আচ্ছা, তার মানে হচ্ছে এটার নাম সাধারণ অন্তর হওয়ার কারণ হচ্ছে যে কোনো পদ আর তার পূর্ববর্তী পদের বিয়োগফলটা সব জায়গায় সমান, যে জিনিসটা সব জায়গায় একই, তাকে কি আমরা সাধারণ বলি না? সাধারণ কখন বলি? যখন কোন একটা জিনিস সব জায়গাতে যখন সেম হয় তখন সেই জিনিসটাকে কি বলা হয়? সাধারণ। তাহলে যে কোনো পদ আর পূর্ববর্তী পদের যে অন্তর, এই অন্তরটা সব জায়গায় কি? একই, এই জন্য নাম হয়েছে এর সাধারণ অন্তর। তাহলে সাধারণ অন্তর কেমনে বের করে? যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করলে কি হয়? সাধারণ অন্তর হয়, সাধারণ অন্তর বের হয়। কথা কি বুঝছেন? এই কমন ডিফারেন্সকে, এই সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করে। এই সাধারণ অন্তরকে কি দ্বারা প্রকাশ করে? ডি দ্বারা প্রকাশ করে। এইটুকু বুঝতে পারছেন কিনা বলেন? এইটুকু ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝছেন। এই হলো সমান্তর ধারার বেসিক। ঠিক আছে, সমান্তর ধারার বেসিক এইটুকুই, এইটুকু বুঝলেই হবে। আর এই ধারাগুলো কিভাবে গঠিত হয়, ধারার এনতম পদ কত হয়, ধারার পদগুলোর সমষ্টি কত হয়, এগুলো সব কালকে এক্সপ্লেইন করবো, বুঝাবো যে সূত্রগুলো কিভাবে আসছে, আন্দাজে মুখস্থ করাবো না। ঠিক আছে, দেখেন তাহলে সমান্তর ধারার কনসেপ্টটা আমরা বুঝতে পারলাম। এখন এই ধারার ব্যাপারটা একটু তাকাবেন প্লিজ। এই ধারার ব্যাপারটা মানে আমি একটা গল্প বলবো এখন। এই গল্পটা খুবই শিক্ষণীয় একটা গল্প এবং এটা আপনাদের জানতে হবে শুধু, হ্যাঁ মানে জানার স্বার্থে না, মানে এই হিস্ট্রিটাও আপনাকে জানতে হবে, মানে আপনার নলেজ, মানে এই ধারা সম্পর্কে নলেজ মানে বাড়ানোর স্বার্থে। ঠিক আছে, তো আপনারা একজন বিখ্যাত গণিতবিদ, তার নাম হচ্ছে কার্ল ফ্রেডরিক গাউস। কার্ল ফ্রেডরিক গাউস, এটা হচ্ছে উনি হচ্ছে জার্মান সায়েন্টিস্ট, জার্মান গণিতবিদ কার্ল ফ্রেডরিক গাউস। ঠিক আছে, তো উনি এই কার্ল ফ্রেডরিক গাউস যখন ক্লাস 3-তে পড়ে, মানে খুবই ছোটবেলায়, সে একটা মানে বিশাল একটা কাজ করছিল। হ্যাঁ, সে বিশাল একটা কাজ করছিল। সেই কাজটা আজকে আমি এক্সপ্লেইন করবো আপনাদের সামনে, এবং এটা জানার পরে আপনার খুব ভালো লাগবে যে সে ক্লাস 3-তে এতটুকু একটা বাচ্চা কিভাবে এই জিনিসটা তার মাথায় ঢুকলো। হ্যাঁ, এবার মনোযোগ দিন। তো গাউস যখন ক্লাস 3-এর ছাত্র, তো ক্লাস 3-এর ছাত্ররা নিশ্চয়ই ছোট। এই ছোট বাচ্চারা কিন্তু ক্লাসরুমের মধ্যে যদি টিচার না থাকে তাহলে কিন্তু চেঁচামেচি করবে। সবাই গল্পটা শুনেন, শিক্ষণীয় গল্প, কাজে লাগবে। হ্যাঁ, ছোট বাচ্চারা কিন্তু ক্লাসের মধ্যে চেঁচামেচি করবে। তো এই গাউস এবং গাউসের যে ফ্রেন্ডরা আছে সবাই চেঁচামেচি করছে আর ক্লাসরুমের মধ্যে। এখন গাউসের যে গণিতের শিক্ষক, তার নাম হচ্ছে বাটনার। এই গণিতের শিক্ষক ক্লাসরুমে এসে দেখে যে সব বাচ্চারা কি করতেছে? হাঙ্গামা করতেছে। এখন বাচ্চাদেরকে আপনি যদি থামানোর জন্য বলেন এই তোমরা থামো, এই তোমরা থামো, বাচ্চারা কিন্তু থামবে না। ঠিক আছে, বাচ্চারা কিন্তু থামবে না।
কারণ বাচ্চাদেরকে থামাতে হলে আপনাকে টেকনিক্যালি থামাতে হবে। যদি রাগারাগি করে না আরো চিৎকার চেঁচামেচি করবে, বাচ্চারা কিন্তু থামবে না। তো টিচার মনে করছে, গণিত শিক্ষক মনে করছে যে ওদেরকে থামাতে হবে যেভাবে হোক। এই জন্য গণিত শিক্ষক ওদেরকে একটা অঙ্ক করতে দিছে, এই তোমরা তাড়াতাড়ি এখনই। গণিত শিক্ষক যে অঙ্কটা দিছে সেই অঙ্কটা হলো এরকম, স্যার মানে গণিত শিক্ষক বাটনার সাহেব স্টুডেন্টদেরকে বলতেছে তোমরা এখনই আমাকে 1 থেকে 100 পর্যন্ত যোগ করে দেখাও তাড়াতাড়ি। স্যারের টার্গেট ছিল যে ওদেরকে গণিতটা করতে দিব আর ওরা গণিত করতে ব্যস্ত হয়ে যাবে, আর যখন সবাই গণিত করা শুরু করবে তখন তো এমনিতেই সবাই চুপ হয়ে যাবে, তাই না? এটা হলো স্যারের টার্গেট ছিল। তো স্যার বলছে যে তোমরা এখনই 1 থেকে 100 পর্যন্ত যোগ করে আমাকে দেখাও। তার মানে 1 + 2 + 3 + 4 + 5 এরকম ডট ডট +96 +97 +98 +99 +100, এইটা ইজ ইকুয়াল টু হোয়াট? এইটা কিন্তু গাউসের শিক্ষক কিন্তু এই যোগফলটা নির্ণয় করতে বলছে। তো এখন সবাই কি করবে? সবাই কি করবে? সবাই 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 5 15 এরকম কিন্তু যোগ করতে থাকবে। তো স্যারের টার্গেটও ছিল এটা যে সবাই এরকম যোগ করতে থাকবে, আর এই যোগ জীবনেও শেষ হবে না, কারণ এত বড় যোগ তো শেষ হবে না। তাহলে সবাই যেহেতু মানে হাঙ্গামা আর করবে না, কেন? কারণ এই যোগ করতে গেলে তো এই যোগ জীবনেও শেষ হবে না, আর হাঙ্গামা এমনি বন্ধ হয়ে যাবে, সবাই চুপ হয়ে যাবে, অঙ্ক করতে থাকবে, অঙ্ক তো শেষ হবে না। এই টার্গেট করে আসলে স্যার ওদেরকে অঙ্কটা দিছে। এইবার মানে অঙ্ক যখন বলছে, স্যার যখন বলছে তোমরা 1 থেকে 100 পর্যন্ত যোগ করে আমাকে দেখাও, এইটা বলার মাত্র 5 সেকেন্ডের মধ্যে গাউস বলছে যে স্যার এটার উত্তর হচ্ছে 5050। গাউস 5 সেকেন্ডের মধ্যে বলে দিচ্ছে যে স্যার এটার উত্তর হচ্ছে 5050। এখন এটা অ্যাকচুয়াল উত্তর এটা। এখন ক্লাস 3-তে পড়ে, কিন্তু গাউস কিন্তু তখন ক্লাস 3-তে পড়ে, এবং তখন পর্যন্ত এইসব সমান্তর ধারার সূত্র টুত্র আবিষ্কার হয়নি কিন্তু। তো গাউস ক্লাস 3-তে পড়ে, তো গাউস বলছে স্যার এটার উত্তর 5050। তো গাউসের স্যার তো অবাক হয়ে গেছে যে কি রে, উত্তর তো রাইট, 5050 তো উত্তর। তো স্যার জিজ্ঞাসা করছে গাউস তুমি এটা কিভাবে পারছো? কারণ স্যার তো চিন্তা করছে যে ও এত তাড়াতাড়ি কিভাবে পারলো, এটা আমার জানা দরকার, কারণ এটার উত্তর 5050 ও এত তাড়াতাড়ি কেমনে আনলো। তো বলছে তুমি কি এটা মুখস্থ করছো? বলছে যে না স্যার এটা মুখস্থ করি নাই, এটা আপনি এই সমাধানটা করতে দিচ্ছেন, এটা যদি আমি মানে এটা মুখস্থ করি না। এটা বলার পরে স্যার বলছে তাহলে তুমি কেমনে করছো? কেন? কারণ স্যারেরও জানতে আগ্রহ হয়েছে যে ও কিভাবে এত তাড়াতাড়ি করলো, আমি এটা জানতে চাই। তো স্যার বলছে মানে স্যার বলছে তুমি কিভাবে করছো? তো গাউস বলছে যে স্যার আপনি এইগুলা যোগফল তো বের করতে বলছেন, তা আমি যদি এটা ম্যানুয়ালি মানে স্বাভাবিকভাবে যদি যোগ করতে যাই 1 আর 2 3, 3 3 6 আর 4 10 আর 5 15, তাহলে এটা তো আমার অনেক সময় লেগে যাবে, আমি এটা করি নাই। আমি কি করছি? বলছে তাহলে কি করছো? বলছে আমি এদিকে দেখেন প্লিজ, এই যোগফলটা কিন্তু নির্ণয় করতে বলছে। তো গাউস বলছে স্যার এইটার সাথে এইটা যোগ না করে আমি এই প্রথম থেকে একটা নিছি আর শেষ থেকে একটা নিয়ে যোগ করছি। তাহলে প্রথমে আছে 1 আর শেষে আছে 100, তাহলে 1 আর 100 যোগ করলে কত হবে? 101। বলছে তারপরে আমি এই দিক থেকে এইটাকে নিছি আর এই দিক থেকে এদিকে আগে আসছি, এই দিক থেকে এরপর 99 আছে, 99 দেখেন এটা হচ্ছে 98 99 প্লাস 100। তা বলছে যে এই প্রথমটার সাথে এইটা যোগ করে 101 নিছি, তারপরে এর পরেরটা 2 নিছি আর এদিক থেকে আগায় এদিকে এসে 99 নিছি, এই 2 আর 99 যোগ করছি, কত হবে? 2 আর 99 যোগ করলে 101 হবে। বলছে তারপরে এদিকে আগায় গিয়ে 3 কে নিছি, এদিক থেকে এদিকে আগায় এসে 98 কে নিছি, বলছে এই 3 আর 98 যোগ করছি, 3 আর 98 যোগ করলে কত হবে? 101 হবে। বলছে তারপরে এদিক থেকে 4 কে নিছি, এদিক থেকে 97 কে নিছি, 4 আর 97 কে যোগ করে কত হবে? 101 হবে। এমন ভাবে এদিক থেকে যদি 5 কে নেন আর 96 কে নেন, তাহলে 5 আর 96 যোগ করলে আরেকটা 101 হবে। এরকম আপনি এদিক থেকে একটা এদিক থেকে একটা এগুলো যদি জোড়া করেন সবগুলোর ভ্যালু 101 হবে। এরকম সে বলছে যে স্যার এরকম আমি এই পাশ থেকে একটা আর ওই পাশ থেকে একটা নিয়ে এরকম সবগুলো 101 বানাই নিছি। বলছে এখানে 101, বলছে যে এই যোগফলের ভ্যালু যা আসবে এই যোগফলের ভ্যালু তাই আসবে, কারণ এইগুলা যোগ করে তো এটা আসছে। বলছে যে এখানে 101 আছে 50টা, তাকান প্লিজ, বলছে এখানে 101 আছে 50টা। বলছে কিভাবে 50টা? বলছে প্রতিটা 101, বলছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা আছে 100টা, তাহলে 1 থেকে 100 পর্যন্ত যদি সংখ্যা 100টা থাকে, তাহলে আমি প্রতিটা 101 বানানোর জন্য আমি এখান থেকে 2 জনকে ব্যবহার করছি, প্রতি 101 এর জন্য আমি এখান থেকে 2 জনকে ব্যবহার করছি। তার মানে প্রত্যেকটা ডিজিট বানানোর জন্য এখান থেকে 2 জনকে নিছি, তাহলে এখানে সংখ্যা যদি 100টা থাকে, এখানে সংখ্যা অর্ধেক থাকবে, মানে 50টা থাকবে।
বলছে এবার দেখেন স্যার সবগুলোর সংখ্যার মান সমান হয়ে গেছে, আর সবগুলো সংখ্যার মান যদি সমান হয় সেক্ষেত্রে যোগ না করে গুণ করা যায়। এই জন্য গাউসের টার্গেট ছিল সবগুলোর মান সমান করা। বলছে এখন সবগুলোর মান সমান হয়ে গেছে, এবার আমি যোগ না করে গুণ করে দিলেই হবে। সবগুলোর মান যেহেতু সমান, তাহলে প্রত্যেকটার মান 101, আর এখানে 101 আছে 50টা। কেন? 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা যদি 100টা হয়, তাহলে এখানে থাকবে 101 50টা। কারণ প্রতিটা 101 বানানোর জন্য এখান থেকে দুইজনকে ব্যবহার করছি, তার মানে ওখানে যতগুলো থাকবে এখানে তার অর্ধেক থাকবে, তাই না? তাইলে বলছে যে সবগুলোর মান এখন 101 হয়ে গেছে, তাহলে এটা যোগ না করে এখন গুণ করে দিলেই হবে। বলছে প্রত্যেকটার মান 101, আর এখানে 101 আছে 50টা, তাহলে 50 দিয়ে গুণ। বলছে এই শূন্য বসে যাবে, আর 5 দিয়ে গুণ করলে 5 অক্ষে 5, 5 শূন্যতে 0, 5 অক্ষে 5। বলছে এটার যোগফল হচ্ছে 5050, তার মানে এটার যোগফল 5050। তাহলে গাউসের টার্গেট ছিল হচ্ছে এখানে প্রত্যেকটার মান ভিন্ন ভিন্ন, ও কি করছে সবগুলোর মান সমান বানায় ফেলছে, সমান বানায় এই সংখ্যা যতটা তত দিয়ে গুণ করে দিছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাতে ক্লাস 3-র একটা বাচ্চা কি করে তার মাথায় আসলো যে এই পাশ থেকে একটা আর এই পাশ থেকে একটা এইভাবে নিলে পারে সবগুলোর মান সমান হয়ে যাবে, সবগুলোর মান সমান হয়ে যাবে। আর যখন সবগুলোর মান সমান হয়ে যাবে তখন যোগ না করে গুণ করলেই হবে, কারণ সবগুলোর মান যখন সমান হয় তখন সবগুলো যোগ না করে আমরা কি করতে পারবো, একটা রাশিকে যতগুলো রাশি তত দিয়ে গুণ করতে পারবো। এই কাজটা ক্লাস 3-তে পড়ছে, এই কাজটা ক্লাস 3-তে যখন পড়ে তখন গাউস এই কাজটা করছে, যে 1 থেকে 100 পর্যন্ত যোগ করলে হয় কত 5050। এই প্রশ্নটা যে কতবার আসছে যে 1 থেকে 100 পর্যন্ত যোগ করলে হয় 5050। আবার পরীক্ষা আসছে 1 থেকে 99 পর্যন্ত যোগ করলে কত হবে, 1 থেকে 5050, 1 থেকে 99 পর্যন্ত যোগ করলে হবে 4950। কেন 4950? কেন 4950? কারণ 1 থেকে 100 পর্যন্ত যদি 50-50 হয়, তাহলে 1 থেকে 99 পর্যন্ত নিছি, তাহলে এখানে বাদ পড়ছে কে, 100 বাদ পড়ছে, তাহলে এখান থেকে 100 বাদ দিলেই তো হয়ে যাবে। এই 50-50 থেকে 100 বাদ দিলে 49-50। ওকে, এই হলো এখন এই যে সূত্রটা, মানে এই যে কনসেপ্টটা গাউস এখানে দাঁড় করাইছে, এই কনসেপ্টটাই হলো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করছি আমরা। এই যে n × n + 1/2, n × n + 1/2, এটা একটা সূত্র ব্যবহার করি না? এটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য না। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার 1 2 3 4 এরকম n পর্যন্ত। এখানে কত পর্যন্ত, 100 পর্যন্ত না, 100 পর্যন্ত না? তাহলে n এর মান কত, n এর মান হচ্ছে 100, তাহলে এখানে বসান 100 ইনটু এই যে n এর মান 100, 100 + 1 101 ডিভাইডেড বাই 2, এই 2 দিয়ে 100 এর মধ্যে 50 বার, তাহলে 50 × 101। এই কাজটাই কিন্তু গাউস করছিল, কথা কি বুঝছেন? সে ক্লাস 3-তে এই কাজটা করছে। আচ্ছা, এবার দেখেন আমরা এখন অঙ্কে যাব, সবাই একটু তাকান। তো আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে, সবাই একটু মনোযোগ দিন, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে একটা সমান্তর ধারার গড়। খুবই গুরুত্বপূর্ণ 3টা টাইপ পড়বো, প্রিলির জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখেন, একটি সমান্তর ধারার গড়, একটি সমান্তর ধারার গড় পদ সংখ্যা ও প্রথম n সংখ্যক পদের সমষ্টি। আচ্ছা, ও সমষ্টি, তাহলে কি কি পড়বো, গড়, পদ সংখ্যা আর হচ্ছে সমষ্টি। এই 3টা জিনিস থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। সমান্তর ধারার গড় থেকে দেখবেন প্রচুর প্রশ্ন আসছে, পদ সংখ্যা নির্ণয় রিলেটেড প্রশ্ন আসছে, সমষ্টি নির্ণয়। এই 3টাই মূলত, কিন্তু আবার বলছি, আমাদের আজকের পড়ালেখার বিষয়বস্তু বা সামনে 3-4 দিন ধরে পড়বো কিন্তু এই 3টাই, সমান্তর ধারার গড়, পদ সংখ্যা আর হচ্ছে সমষ্টি, মানে পদগুলোর সমষ্টি। ঠিক আছে, দেখেন প্রথমে আমরা পড়বো সমান্তর ধারার গড়। ওকে, তাহলে একটি সমান্তর ধারার গড়, একটু মনোযোগ দেন, কোন একটা ধারা সমান্তর কিনা সেটা কিন্তু আগে চেক করতে হবে। যদি প্রশ্নে যদি বলা থাকে এটা একটা সমান্তর ধারা, তাহলে তো সমস্যা নেই, বাট কোন ধারা যদি বলা না থাকে এটা সমান্তর ধারা কিনা, তখন চেক করতে হবে কিভাবে, যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদের বিয়োগফল অন্তত 2 জায়গায় দেখবেন যে সমান কিনা। যদি 2 জায়গায় সমান হয় তাহলে বুঝবেন হ্যাঁ এটা একটা সমান্তর ধারা। যেমন আমি एग्जांपल দিছিলাম 5 + 8 + 11 + 14 আপ টু +47, এই যে এটা একটা ধারা। এখন এই ধারাটা সমান্তর কিনা এটা চেক করতে হবে কিভাবে, যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করবেন। তাহলে 8 থেকে 5 বিয়োগ করেন 3, তাহলে কি সমান্তর? আমি বলতে পারছি না, কারণ এখানে পার্থক্য 3, এখানে তো পার্থক্য 3 নাও থাকতে পারে, তাই আমরা আরো এক জায়গায় দেখতে হবে। 11 থেকে 8 বিয়োগ করেন, 11 থেকে 8 বিয়োগ করলে 3, তাহলে দেখেন এখানেও যে কোনো পদের সাথে তার আগের পদের পার্থক্য 3,
এখানেও এই পদের সাথে তার আগের পদের পার্থক্য 3, তাহলে দুই জায়গায় কিন্তু আমি পার্থক্য সমান পাইছি, তাহলে এদিকেও পার্থক্য সমান থাকবে, আর চেক করা লাগবে না। তার মানে আমরা কয় জায়গায় চেক করব? অন্তত দুই জায়গায় চেক করে দেখবো যে পার্থক্য সমান কিনা বা অন্তর সমান কিনা। যদি সমান হয় তাহলে এটা সমান্তর ধারা, ব্যাস। না, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ কেন সবসময়? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ না, যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করে যদি দ্বিতীয় পদটা এটা তো দ্বিতীয় পদ না, এটা তো তৃতীয় পদ। তাহলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে যা পাবো, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করে তাই পাবো, চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করেও তাই পাবো। ওকে, এইভাবে বলতে হবে যে কোন ধারার যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করে ওই বিয়োগ ফলটা যদি সব জায়গায় কি পাই, একই পাই, তাহলে সেটা সমান্তর ধারা। মাথায় ঢুকায় নেন কিন্তু, এইটা বিয়োগ এটা করবেন না, যে কোনো পদ থেকে তার পূর্বের পদ বিয়োগ করতে হবে। কোন ধারার যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করে যদি এই অন্তর বা বিয়োগফলটা সব জায়গায় কি পাই, একই পাই, এখানেও যায়, এখানেও তাই, এখানেও তাই, তাহলে সেটা সমান্তর ধারা। এখন আমরা পড়বো হচ্ছে সমান্তর ধারার গড় নির্ণয়। তাহলে লিখবেন যে কোনো সমান্তর ধারার গড় নির্ণয়, মানে সোজা কথা, ধারাটা যদি সমান্তর ধারা হয় তাহলে এই সূত্র সব জায়গায় প্রযোজ্য। যে কোনো সমান্তর ধারার গড় নির্ণয়ের সূত্র, গড় নির্ণয়ের সূত্র, ঠিক আছে? আচ্ছা, তো গড় ইজ ইকুয়াল টু, আচ্ছা আমি গড়টা এই পাশে লিখি, গড় ইজ ইকুয়াল টু শেষ পদ যোগ প্রথম পদ ভাগ হচ্ছে 2। গড় ইজ ইকুয়াল টু শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2। খুবই সিম্পল সূত্র, খুবই সিম্পল সূত্র। গড় ইজ ইকুয়াল টু শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2, ঠিক আছে? দেখেন, ধরেন আমি এই যে বলছিলাম যে 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস আপ টু প্লাস 47, এই যে একটা সমান্তর ধারা। যদি বলে এটার গড় কত, এখন আমরা গড় কেমনে বের করি? গড়ের মূল, এদিকে তাকান, গড়ের মূল বেসিকটা কি ছিল আপনাদের কি মনে আছে? গড়ের মূল বেসিক কি ছিল? গড় ইজ ইকুয়াল টু, এখানে যতগুলো রাশি আছে সবগুলো রাশির সমষ্টি নিব ডিভাইডেড বাই রাশির সংখ্যা। ওই যে গড়ের যে মূল ফর্মুলা, সবগুলো রাশির সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা, ওইটা দিয়েও যদি করেন তাও সেম আসবে, বাট যদি ধারাটা সমান্তর হয় সেক্ষেত্রে এই শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2 করলেও একই ফলাফল আসে, আলাদা আসে না। কথা কি বুঝতে পারছেন? তাহলে এখানে গড় কত আসবে? এখানে গড়ে যে শেষ পদ হচ্ছে, যে শেষ পদ মানে লাস্টে যেটা থাকে, প্রথম পদ মানে প্রথমে যেটা থাকে। কথা কি বুঝছেন? তাহলে শেষ পদ হলো 47 আর প্রথম পদ হচ্ছে 5, এই দুটা যোগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। কেন 2 দিয়ে ভাগ? কারণ এখানে পদ কয়টা নিছি? 2টা, তাই 2 দিয়ে ভাগ। এখানে পদ নিছি 2টা, তাহলে 47 আর 5 52, 52কে 2 দিয়ে ভাগ করলে 26। তার মানে এই ধারার গড় হচ্ছে 26। এই ধারার গড় কত? 26। হয়েছে এটা? আচ্ছা, ক্লিয়ার? এবার আমরা আস্তে আস্তে অঙ্কে যাচ্ছি। এই যে 1 নাম্বার কোশ্চেনে কি বলছে? 1 নাম্বার কোশ্চেনে 1 থেকে 99 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গড় কত? এখানে কিন্তু স্বাভাবিক সংখ্যা বলছে, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক দেখছেন, এই স্বাভাবিক কথাটা ভাই আপনার কিন্তু প্রচুর কাজে লাগবে। স্বাভাবিক শব্দের অর্থ হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, খুবই গুরুত্বপূর্ণ কথা। ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যার বাংলা মানে স্বাভাবিক কথাটাও বাংলা, স্বাভাবিক মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে 1 থেকে 99 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে 1 থেকে 99 পর্যন্ত, তাহলে 1 থেকে 99 পর্যন্ত 1 যোগ 2 যোগ 3 এরকম কত পর্যন্ত? 99 পর্যন্ত। স্বাভাবিক সংখ্যা সবাইকে নেওয়া যাবে না, কেবল স্বাভাবিক সংখ্যাকে নিতে হবে, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো। ওই যে এরপরে 1, 1.5, 2.5 এগুলো না, ভগ্নাংশ নেওয়া যাবে না, ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো, ধনাত্মক পূর্ণ সংখ্যা। এদের কি চাইছে? গড় চাইছে। এবার আমাকে বলেন, এটা কি একটা সমান্তর ধারা? সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ। এটা কি সমান্তর ধারা? এখানে কি বলা আছে? এখানে কি বলা আছে যে এরা সমান্তর ধারা গঠন করবে? বলা নাই। কিন্তু এটা কি সমান্তর ধারা? চেক করে নেন। 2 থেকে 1 বিয়োগ করেন 1, 3 থেকে 2 বিয়োগ করেন 1, তার মানে যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের বিয়োগফল সব জায়গায় 1, তার মানে এটা একটা সমান্তর ধারা।
এটা একটা সমান্তর ধারা, বলা নাই প্রশ্নে, আপনাকে বুঝে নিতে হবে যে এটা একটা সমান্তর ধারা। আর যেহেতু এটা একটা সমান্তর ধারা, সমান্তর ধারার গড় বের করতে হয় কিভাবে? সমান্তর ধারার গড় হচ্ছে শেষ পদ, শেষ পদ মানে 99 যোগ প্রথম পদ, প্রথম পদ মানে 1, 2 দিয়ে ভাগ, 99 আর 1 যোগ করলে কোথায় 100, 100কে 2 দিয়ে ভাগ করলে 50, তার মানে এই অঙ্কের উত্তর হচ্ছে 50। এটা কিন্তু সমান্তর ধারা, কিন্তু কোশ্চেনে বলা নাই। কোশ্চেনে যখন বলা থাকবে না তখন আপনাকে একটু চেক করে নিতে হবে, কথা কি বুঝছেন, যে সমান্তর কিনা। নেক্সট, 1 থেকে 100 পর্যন্ত জোড় স্বাভাবিক সংখ্যার, 1 থেকে 100 পর্যন্ত জোড় স্বাভাবিক সংখ্যার গড় চাইছে। এবার 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা, তবে সবাই না, জোড় স্বাভাবিক সংখ্যা, তার মানে যেগুলো সংখ্যা জোড়, যেগুলো সংখ্যা জোড়। এই শোনেন, ওই যে বারে বারে বলছেন আপনারা যে আগের পদ থেকে পরের পদ বিয়োগ করলে হবে কিনা, হবে না, হবে না, কারণ সূত্রগুলো সেট আপ দেওয়া হয়েছে সাধারণত কিভাবে বের করে, যে কোনো পদ থেকে আগের পদ বিয়োগ করে। আমার কথা কি বুঝছেন? যে কোনো পদ থেকে তার পূর্বের পদ বিয়োগ করে সাধারণত আনা হয়েছে, আর ওই সাধারণত ব্যবহার করেই কিন্তু সূত্র বের করা। সুতরাং আপনি আপনার মতো করে করলে হবে না, বইয়ে তো সূত্র যেভাবে সেট আপ করা আছে সেভাবে করতে হবে। যে কোনো পদ থেকে তার পরের পদ বিয়োগ করলে যেটা বেরোবে সেটা সাধারণত না, মাইনাস আসবে। এর মানে এই না যে হয়তো শুধু একটা মাইনাস আসবে আর কিছু চেঞ্জ হবে না, সূত্রে পরিবর্তন ঘটবে। সুতরাং যে কোনো পদ থেকে তার পূর্বের পদ বিয়োগ করে ওইটাই নিতে হবে, ঠিক আছে। এখন 1 থেকে 100 পর্যন্ত জোড় স্বাভাবিক সংখ্যাগুলোর গড় চাইছে। তাহলে 1 থেকে 100 পর্যন্ত, এদিকে তাকান, 1 থেকে 100 পর্যন্ত জোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে 1 থেকে 100 পর্যন্ত জোড় গুলো নিতে হবে, শুধু জোড়। তাহলে 1 কি জোড়? তাহলে 1 কে নেওয়া যাবে না, কারণ 1 জোড় না। তাহলে শুরু করতে হবে কত থেকে? 2 থেকে। 2 এর পরে 4, 4 এর পরে 6, 6 এর পরে 8, এরকম 100 পর্যন্ত। তাহলে 100 কে নিতে হবে, কারণ 100 তো জোড় সংখ্যা, তাহলে 100 হচ্ছে লাস্ট। এবার এটা কিন্তু একটা সমান্তর ধারা। দেখেন, এই 4 থেকে 2 বিয়োগ করলে থাকে 2, 6 থেকে 4 বিয়োগ করলে থাকে 2, তার মানে যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের বিয়োগফল সব জায়গায় 2, এখানে 2, সব জায়গায় 2, তার মানে যে কোনো পদ আর তার পূর্ববর্তী পদের অন্তর সব জায়গায় সমান, তার মানে এটা একটা সমান্তর ধারা। আর সমান্তর ধারার গড় বের করে কেমনে? সমান্তর ধারার গড় শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2, 102 ডিভাইডেড বাই 2, 51 দুগুণে 102, তাহলে এই কোশ্চেনের উত্তর হচ্ছে 51, 51, ঠিক আছে। আবার বলছি, এই যে গড় ইজ ইকুয়াল টু শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2, এটা কিন্তু শুধু সমান্তর ধারার ক্ষেত্রে প্রযোজ্য, সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখেন কি বলছে, বলছে 1 থেকে 100 পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যা। আগে কিন্তু চোখ কান খেয়াল রাখতে হবে, বিজোড় স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং বিজোড়, 1 থেকে 100 পর্যন্ত এদের কি চাইছে? গড়। ওকে ফাইন। তাহলে 1 থেকে 100 পর্যন্ত, তাহলে বিজোড় গুলা নিবেন, তাহলে 1 কে নিতে হবে না? অবশ্যই, কারণ 1 বিজোড়। তাহলে 1, তারপরে কিন্তু 2 নেওয়া যাবে না, 3, তারপরে 5, তারপরে 7, এরকম 100 পর্যন্ত বললেও 100 কে নেওয়া যাবে না, কারণ 100 একটা জোড় সংখ্যা, আমাদের শুধু বিজোড় নিতে হবে। তাহলে 100 যেহেতু জোড়, তাহলে 100 এর আগে কে? 99, তার মানে আমাদের ধারাটা হলো এরকম। এখন এটা কি সমান্তর ধারা? অবশ্যই। এই যে 3 থেকে 1 বিয়োগ করলে থাকে 2, 5 থেকে 3 বিয়োগ করলে থাকে 2, তার মানে যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের বিয়োগফল সব জায়গায় সমান, সুতরাং এটা একটা সমান্তর ধারা। আর সমান্তর ধারার গড় কেমনে বের করে? শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2, 99 আর 1 হচ্ছে 100, 100 কে 2 দিয়ে ভাগ করলে 50, তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 50, ঠিক আছে। ওকে, এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন কি বলছে এখানে, বলছে 2 থেকে 20 পর্যন্ত, 2 থেকে 20 পর্যন্ত, 2 থেকে 20 পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এদের গড় চাইছে 2 থেকে 20 পর্যন্ত। তাহলে 2 থেকে 20 পর্যন্ত বলছে এবং বিজোড় বলছে, তাহলে সবাইকে নেওয়া যাবে না, তার মানে 2 তো বিজোড় না, তাহলে 2 নেওয়া যাবে না। 2 এর পর থেকে শুরু, তাহলে 2 এর পরে বিজোড় হলো 3, তারপরে 5, তারপরে 7, এরকম 20 পর্যন্ত বললেও 20 কে নেওয়া যাবে না, কারণ 20 তো জোড়। তাহলে 20 এর আগ পর্যন্ত কে আছে? 19, তার মানে 3 থেকে 19 পর্যন্ত এদের গড়। এরা কি সমান্তর ধারা? অবশ্যই সমান্তর ধারা। এই যে কোনো পদ আর পূর্ববর্তী পদের পার্থক্য, 5 থেকে 3 বিয়োগ করলে 2, 7 থেকে 5 বিয়োগ করলে 2, 2, তার মানে এটা সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারার গড় কেমনে বের করে? শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2, 19 আর 3 22, 22 ভাগ 2 কত? 11, তার মানে এই সমান্তর ধারার গড় হচ্ছে 11। ওকে,
আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এবার দেখেন, আপনাকে এরকম একটা ধারা দিবে, হ্যাঁ, এরকম একটা ধারা দিয়ে বলবে এই ধারার গড় কত, বলবে এই ধারার গড় কত। এখন এই ধারার গড় চাইছে, যখনই গড় চাইবে তখন আপনার মাথায় কিন্তু, আবার বলছে এদিকে তাকান, যখন এরকম ধারা দিয়ে যখনই গড় চাইবে তখন আপনার মাথায় কিন্তু একটা জিনিস কাজ করবে, যে আপনি সবসময় মাথায় রাখবেন যে এই জিনিসটা সমান্তর ধারা কিনা আগে চেক করতে হবে। চেক না করে কিন্তু গড় বের করতে যায় না, চেক করেন আগে। চেক করার নিয়ম কি, যে কোনো পদ থেকে আগের পদ বিয়োগ করব। কয় জায়গায় চেক করব? মিনিমাম 2 জায়গায় চেক করব। 2 জায়গায় যদি সেম আসে তাহলে বুঝবে হ্যাঁ এটা সমান্তর ধারা। তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে থাকে 4, 9 থেকে 5 বিয়োগ করলে থাকে 4। তার মানে যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের বিয়োগফল সব জায়গায় 4, তাহলে মাঝখান দিয়েও 4 আছে। সুতরাং এটা একটা সমান্তর ধারা। যেহেতু এটা সমান্তর ধারা, আর সমান্তর ধারার গড় কেমনে বের করে? শেষ পদ, এখানে শেষ পদ হলো 81 যোগ প্রথম পদ। প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে যে 1 ভাগ কত? 2। 81 আর 1 কত? 82। 82 ভাগ 2, 82 ভাগ 2, তার মানে 41। 41 দ্বিগুণ 82, তাহলে এই কোশ্চেনের উত্তর হচ্ছে 41। কথা কি বুঝছেন? তাহলে আমি আবার বলছি, যদি এরকম কোন ধারা দিয়ে বলে যে এর গড় কত, আপনি আগে চেক করবেন কিন্তু যে এটা সমান্তর ধারা কিনা। যদি সমান্তর ধারা হয় তখনই কেবল শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2, এটা খাটবে না, রে খাটবে না। এখন আমরা একটা থিওরি শিখবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, আসার সম্ভাবনা আছে, প্রবল সম্ভাবনা আছে। সেটা কি? এদিকে তাকান প্লিজ, এই থিওরিটা লিখবেন, আগে থিওরি লিখবেন, তারপরে এই থিওরি রিলেটেড অঙ্ক। ওকে, আপনি লিখবেন যে এ বি ও সি রাশি তিনটি সমান্তর ধারা গঠন করলে b is equal to a plus c divided by 2 হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। কথা কি বুঝছেন? এখানে কয়টা রাশি থাকবে? আবার বলছি, রাশি থাকবে 3টা। এখানে আমি দিচ্ছি এবিসি না দিয়ে কিন্তু এক্স ওয়াই জেড ও দেওয়া যেতে পারে, এক্স ওয়াই জেড, কোনো সমস্যা নেই। আমি বুঝাই দিব, আগে বোঝেন, আগে আমি আমার কথা শোনেন, আমি বুঝাই দিব। তাহলে 3টা রাশি যদি সমান্তর ধারা গঠন করে, তাহলে এই 3টা রাশির মধ্যে রিলেশন এরকম। মানে সোজা কথা, এই যে এ বি সি, এই 3টা রাশি এরা যদি সমান্তর ধারা গঠন করে তবেই কিন্তু এটা খাটবে, সবসময় না। এরা যদি সমান্তর ধারা গঠন করে তখনই এটা খাটবে। এটা হলো প্রথম রাশি, এটা হচ্ছে শেষ রাশি, এটা হচ্ছে মধ্য রাশি। এই প্রথমটা আর শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ করলেই মাঝখানেরটা পাওয়া যাবে। আমি ব্যাখ্যা দিব, সমস্যা নাই। আবার বলছি, এরা যদি সমান্তর ধারা গঠন করে তাহলে প্রথমটা আর শেষটা যোগ করবেন, তাকে 2 দিয়ে ভাগ করবেন, তাহলে এই মাঝেরটা পাবেন। কথা কি বুঝছেন? এখন অনেকে বলে যে এটা কিভাবে আসলো? খুবই সিম্পল, জাস্ট কমন সেন্স অ্যাপ্লাই করেন। আপনারা আমাকে বলেন, এরা তো সমান্তর ধারা গঠন করে, এই যে বলেই দিছে যে এরা কেমন ধারা গঠন করে? সমান্তর ধারা গঠন করে। তার মানে এই 3টা রাশি দিয়ে একটা সমান্তর ধারা গঠন করছে। এখন সমান্তর ধারার গড় কেমনে বের করে? বলেন, আপনারা বলেন তো, গড় কেমনে বের করে? গড় ইজ ইকুয়াল টু শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2। এটা কি গড় না? আর আপনারা সবাই জানেন যে 3টা রাশির গড় কোথায় হয়? এখানে রাশি কয়টা? 3টা। আর 3টা রাশির গড় হয় সবসময় মাঝখানে। 3টা রাশির গড় কোথায় হয়? সবসময় মাঝখানে। তার মানে এই 3টা রাশির গড় হলো সি প্লাস এ বাই 2, আর এই গড়টা হয় মাঝখানে, মানে বি এর সমান। এই জন্য লিখতেছি বি ইকুয়াল টু সি প্লাস এ বাই 2। আমার কথা কি বুঝছেন? ক্লিয়ার হলো না বলেন তো? হ্যাঁ, শুধু 3টা রাশি, 3টার চেয়ে বেশি হলে হবে না। 3টার চেয়ে বেশি হলে এটা খাটবে না। আবার বলছি, ঠিক আছে? আমাদের থিওরি এইটা, মানে পরীক্ষায় যে প্রশ্নটা আসে সেই থিওরি এইটা, 3টা রাশির কথাই বলা আছে। তাহলে এখানে কিভাবে আসলো যে বি এর মানটা বি ইকুয়াল টু যে এ প্লাস সি বাই 2, এটা কিভাবে আসলো? এটা না বুঝলে তো মনে থাকবে না। এটা বুঝছেন কি? আমরা একটু আগে বললাম যে সমান্তর ধারার গড় হচ্ছে শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2। তাহলে শেষ পদ হলো সি, প্রথম পদ হলো এ, ভাগ হলো 2। এইটা হলো এই সমান্তর ধারার গড়। আর গড় হয় সবসময় মাঝখানে, আর এখানে মাঝখানে কি আছে? বি। তার মানে মাঝখানে যেহেতু বি আছে, তার মানে এখানে এই গড়টা বির সমান হবে। তাই এই গড়কে আমরা বি ইকুয়াল টু লিখতেছি। তাহলে বি ইকুয়াল টু সি প্লাস এও যা বোঝায়,
এ প্লাস সিও তাই বোঝায়। ক্লিয়ার হয়েছে না? এখন এই রিলেটেড কোশ্চেন কেমন আসতে পারে, এই যে দেখেন পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসতে পারে, আমি দেখাই দিচ্ছি। দেখেন কি বলছে, x+2, দেখেন এখানে কিন্তু রাশি, এই যে x+2 এটা কিন্তু পুরোটা একটা রাশি, এই যে কমা দেওয়া আছে, কমা দিয়ে সেপারেট করা, 3x আর একটা রাশি আর 4x+1 আর একটা রাশি, এই পদ তিনটি এখানে পদ, এইটা x+2 একটা পদ, 3x একটা পদ, 4x+1 একটা পদ, এই পদ তিনটা যদি কোনো সমান্তর ধারা গঠন করে, বলে দিছে যে এরা কি ধারা গঠন করবে, এরা সমান্তর ধারা গঠন করে, তবে x এর মান কত, কিসের মান চাইছে, x এর মান চাইছে, এবং বলে দিছে এরা কি ধারা গঠন করছে, সমান্তর ধারা গঠন করছে। তাহলে এই তিনটা পদ যদি সমান্তর ধারা গঠন করে, তিনটা পদ সমান্তর ধারা গঠন করার শর্ত কি, তিনটা পদ সমান্তর ধারা গঠন করার শর্ত হলো, মনোযোগ দেন, এই মাঝখানেরটা ইজ ইকুয়াল টু কি হবে, এই মাঝখানের রাশি ইজ ইকুয়াল টু হবে এই প্রথম রাশি আর শেষ রাশির যোগফল। তাহলে x+2 প্লাস 4x+1 ডিভাইডেড বাই হচ্ছে 2। কথা কি বুঝছেন? আবার বলছি, তিনটা রাশি সমান্তর ধারা গঠন করলে মাঝখানের রাশি ইজ ইকুয়াল টু এই প্রথমটা যোগ শেষটা ভাগ 2, ব্যাস। এবার ক্যালকুলেশন, এবার দেখেন, তাহলে এই পাশে হচ্ছে 3x ইজ ইকুয়াল টু এই x আর 4x মিলে হবে 5x, এই 2 আর 1 যোগ করলে হবে 3, নিচে হলো 2, আর গুণ করেন, তাহলে 6x ইজ ইকুয়াল টু 5x প্লাস 3, এই 5x গুলো এক পাশে নিয়ে আসেন, x এর মানই চাইছে, তাহলে 5x এই পাশে আনলে 6x মাইনাস 5x ইজ ইকুয়াল টু 3, 6x থেকে 5x গেলে x ইজ ইকুয়াল টু 3, তার মানে x এর ভ্যালু হচ্ছে 3, x এর ভ্যালু 3। কথা কি বুঝতে পারছেন? খুবই সিম্পল কিন্তু ইম্পর্টেন্ট। আপনি যদি এই থিওরিটা না জানেন তাহলে এই অঙ্ক আপনাকে ভোগান্তি পোহাতে হবে, কিন্তু এই অঙ্ক নিয়ে, এই থিওরি যদি না জানেন এই অঙ্ক নিয়ে কিন্তু পরীক্ষা হলে ভোগান্তি আছে। আমি তো সে কথা আগেই বললাম, সে কথা আপনার প্রশ্নের উত্তর কিন্তু আগেও একবার দিছি, এটা কেবল তিনটা রাশির ক্ষেত্রেই, এটা কেবল তিনটা রাশির ক্ষেত্রে এই থিওরি কেবল খাটবে, b ইজ ইকুয়াল টু a প্লাস সি বাই 2, এই থিওরি খাটবে কেবল তিনটা রাশির ক্ষেত্রেই, আমি কিন্তু আগেও বলছি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে কিনা বলেন? ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন, এখন আপনাকে যদি কিন্তু একটা কাজ করতে পারে, এদিকে তাকান, আপনাকে একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে এরকম দিয়ে যে বললো যে x+2 3x ও 4x+1 রাশি তিনটি একটি সমান্তর ধারা গঠন করলে ধারাটি কত, ধারাটি কত, সাপোজ বলতেই পারে যে এই রাশি তিনটি একটি সমান্তর ধারা গঠন করলে ধারাটি কত, এরকম প্রশ্ন আমি বলি না যে আসছে, বাট আমি বলছি যে এরকম যদি দেয়, তাহলে এখানে কয়টা রাশি, তিনটা রাশি, এই তিনটা রাশি সমান্তর ধারা গঠন করলে, সমান্তর ধারা গঠন করার শর্ত কি, মধ্য রাশি ইকুয়াল টু এই দুই রাশির যোগফল ভাগ 2, এইটা করে প্রথমে x এর মান পেয়ে যাবেন, সেই x এর মান এখানে বসাই দিলে ধারার মানটা আসবে, x এর মান 3 বসান এখানে, তাহলে 3 প্লাস 2 এটা হলো 5, কমা x এর মান 3, 3 এই 3 3 এ 9, কমা এখানে x এর মান 3, 3 বসালে পারে 4 আর 3 3 4 এ 12, 12 প্লাস 1 13, তার মানে ধারাটা হচ্ছে 5 9 13, ধারাটা হচ্ছে 5 9 13। কথা কি বুঝছেন? ধারাটা হচ্ছে 5 9 13। এরকম প্রশ্ন আসতে পারে, আমি বলছি না যে আসছে, কিন্তু আসতে পারে। তার মানে যদি এরকম প্রশ্ন হয় x+2 3x ও 4x+1 পদ তিনটি যদি কোনো সমান্তর ধারা গঠন করে ধারাটি কত, তখন আপনি কি করবেন, প্রথমে এই থিওরি অ্যাপ্লাই করে x এর মান বের করবেন, সেই x এর মান এখানে বসাই দিয়ে ধারাটা বের করবেন। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, এখন আমরা করব হচ্ছে একটি সমান্তর ধারার পদ সংখ্যা নির্ণয়। এতক্ষণ আমরা কি পড়লাম বলেন তো? এতক্ষণ আমরা পড়লাম একটা সমান্তর ধারার যে পদগুলো আছে সেই পদগুলোর গড় বের করছি, কিন্তু আবার বলছি একটা সমান্তর ধারার যে পদগুলো আছে সেই সবগুলো পদের গড় বের করছি। তো গড় বের করার মূল ফর্মুলা কি ছিল? সমষ্টি ডিভাইডেড বাই পদ রাশির সংখ্যা বা পদ সংখ্যা। বাট সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা দিয়ে না করে শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2 করলেও আমাদের চলে আসতেছে। এটা শুধু সমান্তর ধারার ক্ষেত্রেই প্রযোজ্য। ওকে, আচ্ছা, এখন আমরা পড়ব হচ্ছে একটি সমান্তর ধারার পদ সংখ্যা নির্ণয়। সবাই মনোযোগ দিবেন প্লিজ। একটি সমান্তর ধারার পদ সংখ্যা নির্ণয় প্রচুরবার পরীক্ষা আসছে। হ্যাঁ,
গড় থেকে এবং পদ সংখ্যা নির্ণয় থেকে প্রিলিতে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। দেখেন, একটি সমান্তর ধারার পদ সংখ্যা নির্ণয়, একটি সমান্তর ধারার পদ সংখ্যা নির্ণয় মানে একটা সমান্তর ধারায় কতগুলো পদ আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এ তো আমরা গুণে বের করে ফেলতে পারবো, গুণে বের করতে টাইম লাগবে। হ্যাঁ, দেখেন আমি যে ধারাটা দিছিলাম সেখানে 5 প্লাস 8 প্লাস 11 প্লাস আপ টু 47। আচ্ছা, এটা একটা সমান্তর ধারা। কিভাবে? এই যে 8 থেকে 5 বিয়োগ করলে 3, 11 থেকে 8 বিয়োগ করলে 3, তার মানে যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের বিয়োগফল সব জায়গায় সমান, তার মানে এটা একটা কি ধারা? সমান্তর ধারা। আপনাকে বলা হলো এই ধারায় পদ আছে কয়টা। এখন সমস্যা হচ্ছে, এদিকে তাকান, আমি কিন্তু আজকে কোনো স্বীকৃত সূত্র দিয়ে করাচ্ছি না। এখন এই যে পদ সংখ্যা বের করবো, পদ সংখ্যা, একটা ধারায় কয়টা পদ আছে, মানে এইগুলাকে বলে একটা পদ। এই যে 5 একটা পদ, 8 একটা পদ, 11 একটা পদ, মানে এই ধারার মধ্যে যে সংখ্যাগুলো দেখছেন না, এরা সবাই হচ্ছে সমান্তর ধারার এক একটা পদ। আপনাকে বের করতে বলছে এই ধারায় কয়টা পদ আছে, মানে এই কয়টা, 1টা 2টা 3টা, এই যে মাঝখানে মিসিং না, মাঝখানে মিসিং, এই জন্য বোঝা যাচ্ছে না যে এখানে কয়টা আছে, খুঁজে বের করতে হবে এখানে ধারায় পদ আছে কয়টা। কথা কি বুঝছেন? দেখেন, এই ধারার পদ সংখ্যা বের করার জন্য যে সূত্র, n তম পদের সূত্র, আমি কিন্তু আজকে সূত্র বোঝাচ্ছি না, আবারও বলছি, আমি আজকে কোনো সূত্র, স্বীকৃত সূত্র বোঝাচ্ছি না। আমি আজকে আপনাকে পদ সংখ্যা বের করার একটা শর্টকাট দিব। পদ সংখ্যা বের করার একটা শর্টকাট, এই শর্টকাট ফর্মুলার সাহায্যে আমরা সমান্তর ধারার পদ সংখ্যা বের করব এবং আপনাকে আমি সেটা বুঝাই দিব, সমস্যা নাই, বুঝাই দিব। কালকে আমি এটা কিন্তু এক্সপ্লেইনও করবো এই শর্টকাটটা কোত্থেকে আসছিল। তাহলে আমি সমান্তর ধারার পদ সংখ্যা নির্ণয়ের শর্টকাট সূত্র, এখন যেটা লিখতেছি শর্টকাট সূত্র, মনোযোগ দেন। পদ সংখ্যাকে n দ্বারা প্রকাশ করে, পদ সংখ্যাকে, ধারার ক্ষেত্রে পদ সংখ্যাকে n দ্বারা প্রকাশ করে, n পদ সংখ্যাকে কি দ্বারা? n দ্বারা প্রকাশ করে। আর সাধারণ অন্তরকে d দ্বারা প্রকাশ করে, সাধারণ অন্তর, সাধারণ অন্তরকে d দ্বারা প্রকাশ করে, ডিফারেন্স, কমন ডিফারেন্স। সাধারণ অন্তর কি জানেন? সাধারণ অন্তর হচ্ছে ওই যে কোনো পদ আর পূর্ববর্তী পদের বিয়োগফল, এই যে সব জায়গায় সমান না, এই বিয়োগফলটাকে বলে সাধারণ অন্তর। যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের যে বিয়োগফল, ওই বিয়োগফলটাকে বলে সাধারণ অন্তর। ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে এই ধারায় কয়টা পদ আছে, আমরা পদ সংখ্যা বের করার একটা শর্টকাট নিব। তাহলে পদ সংখ্যা, প্লিজ এই শর্টকাটটা খুবই ইফেক্টিভ একটা শর্টকাট, আমি নিতে বলতেছি, এই শর্টকাট দিয়ে অঙ্ক করবেন। হ্যাঁ, এমসিকিউতে। আর লিখিতে কি করতে হবে কালকে তো দেখাবো, টেনশন করেন না। এদিকে দেখান প্লিজ। পদ সংখ্যা বের করার সময় আপনাকে প্রথমে এই শেষে যে থাকবে তাকে লিখতে হবে, মানে শেষ পদ, শেষ পদ। এবার যোগ না বিয়োগ, 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 প্রথমে যে থাকবে তাকে লিখতে হবে, মানে প্রথম পদ। ভাগ হচ্ছে সাধারণ অন্তর, প্লাস হচ্ছে 1, ওই লাস্টে কিন্তু 1 যোগ হবে, এই পুরোটার সাথে 1 যোগ হবে। আবার বলছি, এই যে 1 যোগ না, এই 1 যোগ হচ্ছে এই পুরোটার সাথে 1 যোগ হবে। কথা কি বুঝছেন? তাহলে এটা হচ্ছে পদ সংখ্যা নির্ণয়ের সূত্র, পদ সংখ্যা নির্ণয়ের সূত্র। ঠিক আছে, শর্টকাট। এই পদ সংখ্যাকে n দ্বারা প্রকাশ করে, তাহলে আপনি পদ সংখ্যা না লিখে লিখবেন n ইকুয়াল টু কি লিখবেন? শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর, ভাগ সাধারণ অন্তর, আর এই সবটুকুর সাথে 1 যোগ। এই শর্টকাটটা খুবই ইফেক্টিভ একটা শর্টকাট পদ সংখ্যা বের করার সময়, খুবই তাড়াতাড়ি আপনাকে সলিউশনটা দিবে। শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর, কমা যোগ নিয়ে সমস্যা নাই, কমা যোগ যাই আসুক, আপনাকে কমা দেওয়া থাক, যোগ দেওয়া থাক, এটা ধারা। কথা কি বুঝছেন? আপনাকে প্রশ্নে উল্লেখ থাকবে যে এই ধারার যোগ কি সমষ্টি বের করেন। যদি এখানে যোগ না থেকে যদি এরকমও থাকে 5, 8, 11, 47, যদি বলে যে এই ধারার যোগ বের করেন, আপনাকে এখানে যোগ নাই মাঝখানে, তাও সমষ্টি বের করতে হবে। যোগ থাকা কমা থাকা এগুলো নিয়ে টেনশন করেন না, এগুলো কোনো ব্যাপার না। ঠিক আছে, এটা পরীক্ষকের উপর ডিপেন্ড করতেছে, মাঝখানে যোগ দিবে না কমা দিবে, সে তো বলেই দিবে যে প্রশ্নে কি বের করতে বলছে। গড় বের করতে বলে এখানে যোগ থাকুক কমা থাকুক যাই থাকুক, সমান্তর ধারা কিনা এটা চেক করতে হলে দেখতে হবে যে কোনো পদ থেকে আগের পদের বিয়োগফল সমান আছে কিনা। আচ্ছা, তাহলে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর প্লাস 1,
ঠিক আছে, এটা দিয়ে আমরা পদ সংখ্যা বের করবো। পদ সংখ্যাকে n দ্বারা প্রকাশ করে, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। এটা দিয়ে করবেন কেন, এটা কিভাবে আসছে আমি আগামীকাল এটা প্রমাণও দেখাবো, যেটা কিভাবে আসছে। ঠিক আছে, ভুলে গেলে যদি এটা মনে না থাকে তাহলে কি করবেন সেটাও দেখাবো, টেনশন করেন না। কিন্তু আজকে আপাতত পদ সংখ্যা বের করার জন্য এটা ইউজ করব। ঠিক আছে, এবার দেখেন, এখন এই যে ধারাটা দিছে, এই দেখেন, এই যে কমা দেওয়া আছে, সমস্যা নাই, কমা দেওয়া থাকলে কোনো প্রবলেম নাই। এখানে বলছে প্রথম পদ হচ্ছে 20, তাহলে 20, 25, 30, আপ টু 140। বলছে ধারাটিতে মোট কতগুলো পদ আছে, তার মানে এখানে মোট কতগুলো সংখ্যা আছে। তাহলে এখন এটা সূত্রের সাহায্যে কেন বের করতেছি, গুণে কেন বের করতেছি না, কারণ এই যে মাঝখানে যে অনেকগুলো মিসিং। আচ্ছা, সাধারণ অন্তরকে ডি লেখেন, সমস্যা নাই, সাধারণ অন্তর না লিখে ডি লিখলেও হবে, হ্যাঁ, সমস্যা নাই। তাহলে এখানে এই যে মাঝখানে যে মিসিং, তাহলে এখানে কতগুলো মিসিং আছে জানি না, তাই আমরা সূত্র দিয়ে বের করতেছি। তাহলে পদ সংখ্যা n, এই যে n, তাহলে n ইজ ইকুয়াল টু কি হবে, শেষ পদ, এখানে শেষ পদ কত 140, শেষ পদ মানে লাস্টে যে থাকে 140, মাইনাস প্রথম পদ মানে হচ্ছে 20, ভাগ সাধারণ অন্তর। সাধারণ অন্তর কোনটা, যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করতে হবে। 25 থেকে 20 বিয়োগ করেন, 25 থেকে 20 বিয়োগ করলে 5, তাহলে নিচে ওই সাধারণ অন্তর 5 আর লাস্টে +1। এটা ক্যালকুলেশন করে যা আসবে এখানে ততটা পদ আছে। তাহলে 140 থেকে 20 গেলে 120, নিচে কত 5 প্লাস হচ্ছে 1। তাহলে এবার দেখেন 5 দুগুণি 10, 4 5 20, তার মানে 24। তাহলে 24 যোগ 1, তার মানে 25টা, তার মানে এই ধারায় পদ আছে 25টা। তাহলে এই ধারায় পদ আছে 25টা। ঠিক আছে, খুবই সিম্পল, এবং এটা একটা ইফেক্টিভ শর্টকাট। আবার বলছি, এই পদ সংখ্যা বের করার শর্টকাটটা একটা ইফেক্টিভ শর্টকাট, এটা অবশ্যই নেবেন। অনেকে মনে করে ভাই শর্টকাট দিয়ে করবো, সমস্যা কি ভাই, যে শর্টকাট দিয়ে অনেক অঙ্ক হয় সেটা তো নিতেই হবে। আর এই শর্টকাট কি করে আসছে সেটা তো আমরা দেখাবোই, টেনশন করেন না। তাহলে 25টা পদ আছে, ওকে। আচ্ছা, এবার কি বলছে, এখন আমি আপনাদেরকে শোনেন, এদিকে তাকান, আমি মানে 100% কনসেন্ট্রেশন দিতে বলতেছি। কেন, কারণ এই অঙ্কটা মানে মোর দ্যান 80% স্টুডেন্ট না বুঝে সমাধান করে। এখন বলতে পারেন যে ভাই আমি তো এটা পারি, আমি জানি আপনি পারেন, কিন্তু না বুঝে পারেন ম্যাক্সিমাম, আমি সবাইকে বলছি না, কিন্তু মোর দ্যান 80% স্টুডেন্ট এটা না বুঝে সমাধান করে। এই জন্য আমি বলছি মনোযোগ দিতে, প্লিজ এদিকে তাকান। এই অঙ্ক তো সহজ অঙ্কই তো, কিন্তু এর মধ্যে অনেক কথার মায়ের প্যাচ আছে, সেটা বুঝতে হবে। বলছে 5 + 8 + 11 + আপ টু ধারাটির, মানে এই ধারার কোন পদ 302। এর মানে কি চাইছে, ধারাটির কোন পদ 302। এই ধারায় কি পদ সংখ্যা চাইছে, প্লিজ বলেন তো, এই ধারায় কি পদ সংখ্যা নির্ণয় করতে বলছে। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, এই ধারায় কি পদ সংখ্যা বের করতে বলছে, প্লিজ কমেন্ট করবেন, প্লিজ, এই ধারায় কি পদ সংখ্যা বের করতে বলছে, বলেন। আমি আবার বলছি, এখন আপনাকে একটা দারুণ জিনিস শেখাবো, এটা আপনি ফিল করবেন এখন, হ্যাঁ, এটা ফিল করবেন, এবং কালকে এটার অ্যাপ্লিকেশন আছে। এখানে কি পদ সংখ্যা বের করতে বলছে, এখানে কিন্তু পদ সংখ্যা বের করতে বলেনি, কিন্তু মজার বিষয় হচ্ছে তবু আমরা পদ সংখ্যাই বের করব। আবার বলছি, এখানে পদ সংখ্যা বের করতে বলেনি, তবু আমরা পদ সংখ্যাই বের করব। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এখানে পদ সংখ্যা বের করতে বলেনি, তাও কেন আমরা পদ সংখ্যাই বের করে উত্তর দিব, এই প্রশ্নের উত্তর দেন। হ্যাঁ, কততম পদ সেটা বের করতে বলছে, এখানে কিন্তু পদ সংখ্যা বের করতে বলেনি, কিন্তু তবুও আমরা এখানে পদ সংখ্যা বের করেই উত্তর দিব। প্রশ্ন হচ্ছে কেন, ওয়াই, এখানে পদ সংখ্যা বের করতে বলেনি, কিন্তু তারপরে আমরা পদ সংখ্যা বের করেই উত্তর দিব কেন। এই কথাটা মানে বললাম না, মোর দ্যান 80% স্টুডেন্ট এটা বোঝে না, যেখানে পদ সংখ্যা চাইনি তাও পদ সংখ্যা বের করে উত্তর দিচ্ছি, কেন দিচ্ছি না। প্রথমে এদিকে তাকান, এখন আমি এটা বুঝাবো এবং আপনার খুব ভালো লাগবে, মজা লাগবে, জিনিসটা এখন ফিল করবেন, একটু তাকান প্লিজ। আচ্ছা,
5+8+11 আপ টু ধারাটির কোন পদ 302? এর মানে কি বলেন তো? এর মানে হচ্ছে 5+8+11 এরকম যেতে যেতে কোথায় আমরা 302 কে খুঁজে পাবো? মানে 302 এর অবস্থান কত নম্বরে? এদিকে তাকান, 302 এর অবস্থান কত নম্বরে? এটা কয় নম্বর অবস্থানে? 3 নম্বর অবস্থানে। তাহলে 302 এর অবস্থান কত নম্বরে? 302 এর অবস্থান কত নম্বরে? এখন এখানে কি 302 এর 302 এর পরে কি আর কেউ আছে? নাই। তাহলে এখানে কি 302 শেষ পদ না? 302 কিন্তু এখানে শেষ পদ, শেষ পদ। এখন প্রশ্ন হচ্ছে, এদিকে তাকান, এবার বুঝতে পারবেন। কোন ক্লাসে মনে করেন কোন একটা ক্লাসরুমের মধ্যে 57 জন স্টুডেন্ট বসে আছে সিরিয়ালি। এদিকে তাকান, এক লাইনে 57 জন স্টুডেন্ট বসে আছে। তাহলে লাস্টে যে বসে আছে সে কততম? লাস্টে যে বসে আছে সে কততম বলেন? একটা লাইনে যদি 57 জন স্টুডেন্ট বসে থাকে, দাঁড়ায় থাকে বা বসে থাকে, তাহলে লাস্টে যে আছে সে কততম? সে কততম? সাতান্নতম। সে কিন্তু 57তম। তার মানে আপনাকে এদিকে তাকান, তার মানে লাস্টে যে বসে আছে সে কততম এইটা জানতে হলে আপনাকে জানতে হবে এই লাইনে কতজন লোক আছে। ইয়েস, ওই লাইনে লোক সংখ্যা যতজন, লাস্টে যে যারা আছে সে তো তততম। হ্যাঁ, এই কনসেপ্টটা বুঝতে হবে যে এখানে যদি 57 জন লোক দাঁড়ায় থাকে তাহলে লাস্টে যে লোক আছে সে 57তম। তার মানে আপনাকে কেউ যদি বলে ওই লাস্টে যে দাঁড়ায় আছে ও কততম, তখন আপনাকে জানতে হবে যে এই লাইনে কতজন লোক আছে, কারণ এই লাইনে লোক যতজন লাস্টে যে আছে সে হলো তততম। তাই লাস্টের কোন মানুষ কততম এটা বের করতে গেলে এই লাইনে কতজন লোক আছে সেটা বের করতে হয়। এইটা এই কথাটা বোঝার চেষ্টা করেন প্লিজ। ফিল করেন যে আমরা এই ধারার পদ সংখ্যা বের করব, যেখানে পদ আছে কতটা, এখানে পদ আছে কতটা বের করব। এই যে পদ সংখ্যা কিভাবে? শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর কত? 8 থেকে 5 বিয়োগ করেন, 8 থেকে 5 বিয়োগ করলে 3 প্লাস কত? 1। 302 থেকে 5 গেলে 297 ডিভাইডেড বাই 3 প্লাস 1। তাহলে 3 9 27 থাকলো 2, 2 এর পরে 7 27, 3 9 27 প্লাস 1। তার মানে এই ধারায় পদ সংখ্যা কত? এই ধারায় পদ সংখ্যা 100টা। এই ধারায় পদ সংখ্যা 100টা। তাহলে লাস্টে যে আছে সে হলো 100তম, আর লাস্টে কে আছে? 302। তাই 302 100তম। কথা এবার বুঝছেন কিনা বলেন? এবার ফিল হয়েছে কিনা? এবার বিষয়টা ফিল করতে পারছেন কিনা যে এখানে পদ সংখ্যা বের করতে বলেনি, তবু আমরা পদ সংখ্যা বের করব। কারণ এই 302 এরকম যেতে যেতে 302 কে কত নম্বরে খুঁজে পাওয়া যাবে? তার মানে 302 লাস্টে আছে। তাহলে লাস্টে যে 302 আছে, তাহলে 302 কততম পদ এটা বের করতে হলে ধারায় কয়টা পদ আছে সেটা জানতে হবে। কারণ ধারায় পদ সংখ্যা যতটি, লাস্টে যে বসে আছে সে হলো তততম। এবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা যে এখানে কিন্তু পদ সংখ্যা বের করতে বলেনি, তবুও আমরা পদ সংখ্যা বের করতেছি। কেন করতেছি? কারণ কোন একটা ধারায় কত লাস্টে যে বসে আছে সে কততম এটা জানতে হলে আপনাকে জানতে হবে যে এখানে কতজন লোক আছে। কারণ এখানে যতজন লোক আছে লাস্টে যে বসে আছে সে হলো তততম। তাই আমরা এখানে বের করছি যে এখানে পদ আছে কতজন? 100 জন। তখন বলতেছি ও হ্যাঁ 302 হলো 100তম, 302 হলো 100তম। এই জায়গাটা মানে আমি শোনেন, আমি বারবার কেন বলতেছি, কারণ মানে আমি অনেক স্টুডেন্ট দেখছি এটা বোঝে না না বুঝে অঙ্ক করতেছে, পদ সংখ্যা বের করতেছে। এখানে পদ সংখ্যা বের করতে বলছে, বলে নাই। এখানে বলছে 302 কততম পদ, তো 302 তো শেষে বসে আছে। তাহলে 302 কততম এটা বের করতে গেলে আমাকে জানতে হবে যে এখানে কয়টা পদ আছে। কারণ এখানে 100টা পদ আছে, তার মানে লাস্টে যে বসে আছে সে 100তম। কারণ এখানে 100টা পদ আছে বলেই তো শেষের লোক 100তম। ঠিক আছে? তার মানে ধরেন একটা লাইনে 64 জন লোক আছে। আপনাকে যদি বলে লাস্টের জন কততম, আপনি বলবেন 64তম। কি করে বুঝলেন? কারণ এই লাইনে যে 64 জন লোক আছে। তাহলে যখন আপনাকে কেউ বলবে বলেন তো লাস্টের লোক কততম, তখন আপনি কি করবেন? তখন আপনি গুনবেন যে এই সারিতে কতজন আছে। আচ্ছা এই লাইনে 64 জন, আচ্ছা লাস্টে তাহলে 64তম। তার মানে কোন একটা ধারার শেষ
পদটা কততম পদ এটা বের করতে গেলে ওই ধারার পদ সংখ্যা বের করতে হয়, কারণ ওই ধারার পদ সংখ্যা যত লাস্টে যে বসে আসে সে তততম। ঠিক আছে, তাহলে এরকম এই 302 কততম পদ, কোন পদ 302, তাহলে এরকম যদি কোশ্চেন আসে যে কোন পদ এত, তখন আপনাকে এই ধারার কি বের করতে হবে, পদ সংখ্যা বের করে পদ সংখ্যা যা আসবে ওই পদটা হচ্ছে তততম। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এইবার দেখেন এখানে কি বলছে, একই প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। হ্যাঁ, অনেকবার আসছে এই টাইপটা। বলছে 5, 9, 13, 17 আপ টু ধারাটির 165তম কততম, 165 কততম পদ। দেখেন 165 কততম পদ, আগের কোশ্চেনে বলছিল কততম পদ 165, এবার বলতেছে 165 কততম পদ। তার মানে আপনি 5, 9, 13, 17 এরকম যেতে যেতে 165 কত নাম্বার পজিশনে বসে আছে। তাহলে কি করতে বলছি, তাহলে 165 কততম এটা জানতে হলে তো আমাকে জানতে হবে এই ধারায় কয়টা পদ আছে। এই ধারায় পদ যতটা 165 হলো তততম পদ, তাই কিনা? কারণ লাস্টে এই ধারায় মানুষ যতজন আছে লাস্টে যে বসে আছে সে হলো তততম মানুষ। এই জন্য পদ সংখ্যা বের করতে হবে। তাহলে পদ সংখ্যা n = শেষ পদ মানে 165 বিয়োগ প্রথম পদ মানে হচ্ছে 5 ভাগ সাধারণ অন্তর, এই 9 থেকে 5 বিয়োগ করলে থাকে 4, তাহলে সাধারণ অন্তর 4 প্লাস হচ্ছে 1। 165 থেকে এটা গেল 160 ডিভাইডেড বাই 4 প্লাস 1, 4 4 16 0 40, তাহলে 40 প্লাস 1 তার মানে 41। তার মানে এই ধারায় পদ সংখ্যা হলো 41টা। তাহলে এই ধারায় যেহেতু 41টা পদ আছে, তাহলে শেষে যে বসে আছে সে হলো 41তম, আর শেষে বসে আছে 165, সুতরাং 165 হচ্ছে 41তম পদ। 165 হচ্ছে 41তম পদ। ক্লিয়ার বিষয়টা? নেক্সট, সবাই একটু মনোযোগ দিবেন। এই টাইপের কোশ্চেনগুলো আমি আপনাদেরকে লসাগু গসাগুতে করাইছি শর্টকাটে। হ্যাঁ, আজকে হলো বেসিক নিয়মটা বোঝাবো, আজকে মূল নিয়মটা বোঝাবো, যেটা আসলে কি। আজকে আপনি এটা মূল নিয়ম বুঝবেন, ভালো লাগবে, ফিল করবেন। দেখেন এখানে কি বলছে, এখানে বলছে যে 12, 96 এর মধ্যে, আবার ব্র্যাকেট লিখছে এই দুটি সংখ্যা সহ, মানে এই 12 আর 96 সহ কাউন্ট করতে হবে। কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? তাহলে 12, 96 এর মধ্যে, এদিকে তাকান, তাহলে 12 আর কি 96 এর মধ্যে, এবং এই দুটো সংখ্যা সহ নিতে বলছে। তার মানে এই দুটো সংখ্যা সহ কতগুলো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? তার মানে আমাকে 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো নিতে হবে। তাহলে আমাকে বলেন তো 12 কি 4 দ্বারা বিভাজ্য? ইয়েস। এবং 12 কে নিতে বলছে এই দুটো সংখ্যা সহ, তার মানে 12 কে নিতে বলছে। তাহলে প্রথম মানে 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোই শুধু নিব। তাহলে প্রথম 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কে? 12। 12 পরবর্তী 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কে? 16। 16 পরবর্তী 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কে? 20। এরকম যেতে যেতে লাস্টে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কে? 96 কিন্তু 4 দিয়ে যায়, 4 24 96, 4 25 100, তাহলে 96। এরপরে আর নেওয়া যাবে না, কারণ 96 পর্যন্ত বলছে। এইবার দেখেন এরকম এই সংখ্যাটা, এরা কি এই যে মানে সোজা কথা 12 এবং 96 মাঝের যে সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য, এরা একটা সমান্তর ধারা গঠন করছে। দেখেন এটা একটা সমান্তর ধারা, এটা একটা সমান্তর ধারা। তাহলে এই ধরনের কোশ্চেন যখন আসবে যে কোন একটা রেঞ্জের মধ্যে কোন একটা সংখ্যা দ্বারা বিভাজ্য সংখ্যা কতটা আছে, সেই অঙ্ক অবশ্যই সমান্তর ধারার অঙ্ক, বলা থাকবে না অঙ্কে বলা নাই সমান্তর ধারা। বাট 12, 96 মাঝের সংখ্যাগুলো একটি সমান্তর ধারা গঠন করছে। কেন? 16 থেকে 12 বিয়োগ করলে 4, 20 থেকে 16 বিয়োগ করলে 4, সব জায়গায় ডিফারেন্স সমান। সব জায়গায় ডিফারেন্স সমান, সুতরাং এটা একটা সমান্তর ধারা। তাহলে এদিকে তাকান, এখানে এরা কি ধারার পদ সংখ্যা না? এদিকে তাকান, এরা কি ধারার পদ না? এরা কি সমান্তর ধারার পদ না? তার মানে এই সমান্তর ধারার পদ যতটা, এই প্রত্যেকটা পদই তো 4 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা। তার মানে এই সমান্তর ধারার পদ সংখ্যা যতটি, এখানে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে ততটি।
তার মানে আপনাকে এখন এই সমান্তর ধারার পদ সংখ্যা বের করতে হবে। কথা কি বুঝছেন? এরা যে সমান্তর ধারা গঠন করবে এটা কিন্তু বলা নাই প্রশ্নে, আপনাকে বুঝে নিতে হবে। এখন থেকে মাথায় রাখবেন, কোন একটা রেঞ্জের মধ্যে কোন একটা সংখ্যা দ্বারা যদি বিভাজ্য সংখ্যা কতটি বের করতে বলে, শিওর থাকবেন ওটা একটা সমান্তর ধারা। শর্টকাটে করা যাবে, লসাগু গসাগু ক্লাসে দেখবেন আমি এগুলো শর্টকাটে করা দিছি। শর্টকাটে যারা করবেন ক্লাস থেকে করে নেবেন, ঠিক আছে? লসাগু গসাগু ক্লাসে দেখলে পরে ওখানে একদম ডিটেলস বলছি শর্টকাটে কিভাবে করতে হয়, আজকেও দেখাই দিব। তাহলে এই ধারায় পদ সংখ্যা বের করতে হবে, এটা তো একটা সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারার পদ সংখ্যা কেমনে বের করে? শেষ পদ, শেষ পদ মানে 96 বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর। সাধারণ অন্তর এই যে 4, যা দিয়ে বিভাজ্যর কথা বলবে ওটাই সাধারণ অন্তর। 4 দিয়ে বিভাজ্যতার কথা বলছে, তাহলে 4ই সাধারণ অন্তর প্লাস 1। 96 থেকে 12 গেলে 84 ডিভাইডেড বাই 4 প্লাস 1। 4 21 84, 4 21 84 1, তাহলে 22। তার মানে n ইকুয়াল টু 22টা। তাহলে n ইকুয়াল টু 22টা, তার মানে এই ধারায় পদ সংখ্যা 22টা। তার মানে এখানে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 22টা, কারণ এখানে যে সংখ্যাগুলো এখানে প্রত্যেকটা পদই তো 4 দ্বারা বিভাজ্য সংখ্যা। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝছেন। তাহলে মাথায় রাখবেন, কোন একটা রেঞ্জের মধ্যে যদি কোন একটা সংখ্যা দ্বারা বিভাজ্য সংখ্যার কথা বের করতে বলে, তাহলে বুঝবেন এটা একটা সমান্তর ধারার অঙ্ক। সমান্তর ধারা দিয়েও করা যাবে, শর্টকাটেও করা যাবে। শর্টকাটে আমি শিখাইছি কোথায় বলেন তো? লসাগু গসাগু ক্লাসে। ক্লাস ধারাবাহিকতা থাকতে হবে, কেউ মাঝখান থেকে হুট করে ক্লাস করা এগুলা কিন্তু নিজের জন্য ক্ষতি। হ্যাঁ দেখেন কি বলছে, 2 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। দেখেন 2 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। তার মানে আপনাকে এখানে কিন্তু সব সংখ্যা নেওয়া যাবে না, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো নিয়ে কাজ করতে হবে। এই যে আপনার কাজের রেঞ্জ কোথায়? 2 অঙ্ক বিশিষ্ট। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কোথা থেকে কোথায়? 10 থেকে 99। তার মানে আপনাকে কাজ করতে হবে 10 থেকে 99 এর মধ্যে। এদিকে তাকান, এর বাইরে যাওয়া যাবে না, এর বাইরে যাওয়া যাবে না। কেমন সংখ্যা? 3 দ্বারা বিভাজ্য সংখ্যা নিতে হবে। তাহলে 10 থেকে 99 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাকে প্রথমে কে? 10 তো 3 দ্বারা বিভাজ্য না, তাহলে 10 নেওয়া যাবে না। 10 এর পরে চিন্তা করতে হবে, 10 এর আগে নেওয়া যাবে না কিন্তু, কারণ সংখ্যাগুলো 2 অঙ্ক হতে হবে। 9ও কিন্তু 3 দ্বারা বিভাজ্য, বাট 9 তো 1 অঙ্কের সংখ্যা, সুতরাং এটা নেওয়া যাবে না। তাহলে 10 এর পরে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 12, তাহলে শুরু হলো 12 থেকে। তাহলে প্রথম পদ 12, তারপরে 12 সাথে 3 যোগ করে দেন 15, তারপরে 18, এরকম যেতে যেতে লাস্টে কত? 99। 99 3 দ্বারা বিভাজ্য। কি করে বুঝলাম? 9 9 18 অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজ্য, মানে 99 3 দ্বারা বিভাজ্য, মানে শেষ পদ হলো 99। মাথায় রাখবেন ভাইয়া, পদ সংখ্যা বের করার জন্য 2টা জিনিস দরকার, শেষ পদ, প্রথম পদ, সাধারণ অন্তর, আর কিছু লাগবে না। তাহলে আমার প্রথম পদ 12, শেষ পদ 99, মানে সোজা কথা প্রথম সংখ্যাটা পেয়ে গেলেই হবে যে প্রথম কোন সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য আর শেষ কোন সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। মাঝেরগুলো আমার জানা লাগবে না, কারণ আমি তো জানি যে এটা সমান্তর ধারা গঠন করবে। তাহলে এই ধারার পদ সংখ্যা যতটি 2 অঙ্ক বিশিষ্ট 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে ততটি। বুঝছেন কিনা বলেন? ক্লিয়ার? তাহলে আমরা কি করব? পদ সংখ্যা বের করব। শেষ পদ 99 বিয়োগ প্রথম পদ 12 ভাগ সাধারণ অন্তর। সাধারণ অন্তর কত? বিয়োগ করেন, 15 থেকে 12 বিয়োগ গেলে 3। আমি তো আগেই বলছি যে যেটা দ্বারা বিভাজ্যর কথা বলবে ওইটাই সাধারণ অন্তর। এখানে বিভাজ্যের কথা বলছে 3 দ্বারা, তাহলে 3ই সাধারণ অন্তর প্লাস হচ্ছে 1। 99 থেকে 12 গেলে 87 ডিভাইডেড বাই 3 প্লাস হচ্ছে 1। 87 দিয়ে এটাকে বলে 29। 29 প্লাস 1 ইজ ইকুয়াল টু 30টা। তার মানে সোজা কথা 2 অঙ্ক বিশিষ্ট 30টা সংখ্যা আছে যা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। কিন্তু আপনাদেরকে শর্টকাটে কিভাবে করাইছিলাম মনে আছে কি? মনে আছে কি? 10 থেকে 99 পর্যন্ত যখন বের করবেন আমি বলছিলাম যে আপনি 1 থেকে শুরু করবেন। 1 থেকে এই লাস্টের পদকে ওই 3 দ্বারা ভাগ করলেই হবে। তো লাস্টের পদ কত? 99। 99 কে 3 দ্বারা ভাগ করলে 33। কিন্তু আমার তো 1 থেকে 99 চাইনি, আমি 1 থেকে 99 নিছি আমার ক্যালকুলেশনের সুবিধার্থে। এগুলো লসাগু গসাগুতে দারুণভাবে বিস্তারিত বলছি, আপনি ওখানে দেখে নেবেন, জাস্ট আরেকবার বলতেছি তাই। কিন্তু আমার তো বলছে 10 থেকে 99 পর্যন্ত, আমি তো 1 থেকে 99 পর্যন্ত নিয়ে নিছি। তার মানে আমি কতটুকু বেশি নিছি? 1 থেকে 10 পর্যন্ত বেশি নিছি, এইটুকু বিয়োগ দিতে হবে। এখন 1 থেকে 10 এর মধ্যে কয়টা আছে 3 দ্বারা বিভাজ্য? তার জন্য এই 10 কে আমার ভাগ করতে হবে কত দিয়ে? 3 দিয়ে। 3 পয়েন্ট সামথিং। এই পয়েন্ট সামথিং পয়েন্টের পরের টুকু আমার কনসার্ন না, আমার কনসার্ন সামনের অংশ। তার মানে এই 33টার মধ্যে 3টা সংখ্যা আছে যারা 2 অঙ্কের না, তাহলে এই 33 সংখ্যা 3টা বাদ দিয়ে দিতে হবে। তাহলে 33 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 30টা। এটা আপনি দেখবেন হচ্ছে লসাগু গসাগু ক্লাস দেখবেন, ওখানে এটা দারুণ ভাবে বুঝাইছি, তাই এত বেশি বিস্তারিত বললাম না। ঠিক আছে, নেক্সট। এগুলো তো ধারার অঙ্ক, ওই সময় বোঝালে তো বুঝতেন না, এই যে এখন বুঝতেছেন যে এটা ধারার অঙ্ক। এগুলো সব ধারার অঙ্ক।
মানে সোজা কথা, মানে 6 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য কতটি সংখ্যা আছে এর থেকে এর মধ্যে, এগুলো সব সমান্তর ধারা, মাথায় রাখবেন এখন থেকে। 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হবে, এটা সমান্তর ধারার অঙ্ক। আপনি বুঝে যাবেন এটা সমান্তর ধারা, আপনি আগে থেকেই জানেন যে এটা সমান্তর ধারার অঙ্ক। কথা কি বুঝছেন? তাইলে ধারাটা সাজাতে হবে। আপনার কাজ কি? 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতগুলো 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কোনগুলো? তার মানে 100 থেকে, আপনার কাজ হলো 100 থেকে 999 পর্যন্ত, এর মধ্যে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখন এর মধ্যে আমাকে এখন ধারা প্রস্তুত করতে হবে। ধারা প্রস্তুত করলে প্রথম পদ লাগবে। এই তো এখানে আপনি এখন ঝামেলায় পড়ে যাবেন যে প্রথম কোন সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য। 100 কিন্তু 6 দ্বারা বিভাজ্য না। তাহলে 100-র পরে 6 দ্বারা বিভাজ্য কে? 102। কি করে বুঝলাম? এই 100-কে 6 দিয়ে ভাগ করবেন। এই 100-কে 6 দিয়ে ভাগ করে দেখবেন যে 100 6 দ্বারা বিভাজ্য না। তাহলে 100-র পরে কে আছে 6 দ্বারা বিভাজ্য, সেটা বের করতে হলে এই 100-কে 6 দিয়ে ভাগ করে দেখতে হবে। 6 16 96 থাকলো 4। তার মানে হচ্ছে এই 100 থেকে 4 বিয়োগ দিয়ে দেন, কারণ 100 তো 4 দিয়ে ভাগ যায় না, এই জন্য তো 4 অবশিষ্ট আসছে। তাহলে 100 থেকে 4 বিয়োগ করলে 96 হচ্ছে 4 দ্বারা বিভাজ্য, কিন্তু 96 তো 2 অঙ্কে। তার মানে আমাকে এখন এই 96 সাথে আবার 6 যোগ করে পরবর্তী সংখ্যায় চলে যেতে হবে 102। কথা কি বুঝতে পারছেন? তার মানে 6 দ্বারা বিভাজ্য প্রথম সংখ্যাটা হলো 102, 3 অঙ্কের। তাহলে শুরু হবে 102 দিয়ে। তারপরে কত? তারপরে তো আপনার আর কিছু করা লাগবে না, 102 এর সাথে 6 যোগ করে দিবেন বারে বারে, 108। আপনার তো লাগবে না পরের পদ, কারণ পদ সংখ্যা বের করতে লাগে প্রথমটা আর শেষটা। প্রথমটা পেয়ে গেছেন, এবার শেষটা তো ভাই এই 999। এখন 999 6 দিয়ে ভাগ যায় কিনা দেখি, যাবে না। এবার 6 16 96 থাকলো 3, এই 9 নিয়ে আসলাম, 6 6 36 থাকলো 3। তার মানে 999 6 দ্বারা বিভাজ্য না, এর জন্য দায়ী হলো 3। তাহলে 999 থেকে 3 বাদ দেন, তার মানে 996। তার মানে হচ্ছে 6 দ্বারা বিভাজ্য 999 না। 999 এর আগের কোন সংখ্যা 6 দ্বারা বিভাজ্য? 996। তাই এই ধারার শেষ পদ হচ্ছে 996। প্রথম পদ 102, শেষ পদ 996। এটুকু কি বুঝছেন? এটা বের করা কি বুঝলেন? এটা বের করা কি বুঝলেন? আমার কথা বোঝেন। এই পদ কি বের করা বুঝলেন যে কিভাবে বের করলাম? মানে 100 6 দ্বারা যায় না, তাহলে 100-র পরবর্তী কোন সংখ্যা 6 দ্বারা যায়, তার জন্য আপনাকে এই 100-কে 6 দিয়ে ভাগ করে দেখতে হবে যে কোন সংখ্যা যায়। 999 6 দ্বারা যায় না, তাহলে 999 আগের কোন সংখ্যা 6 দ্বারা যায়, এর জন্য আপনাকে 999-কে 6 দিয়ে ভাগ করে দেখতে হবে যে কোন সংখ্যাটা যায়। এটা কি বুঝছেন? এইবার আপনাকে এই ধারায় যতটি পদ আছে 3 অঙ্ক বিশিষ্ট 6 দ্বারা বিভাজ্য ততটা সংখ্যা আছে। তার মানে এই ধারার পদ সংখ্যা এখন বের করতে হবে। তাহলে এই ধারার পদ সংখ্যা বের করেন। এই ধারার পদ সংখ্যা, তাহলে পদ সংখ্যা বের করার জন্য শেষ পদ 996 মাইনাস প্রথম পদ 102 ভাগ সাধারণ অন্তর, সাধারণ অন্তর এই যে 6 প্লাস হচ্ছে 1। তো 996 থেকে 100 বিয়োগ হলে 896 আর 2 বিয়োগ হলে 894 ভাগ 6 প্লাস 1। কাটাকাটি করেন, 6 কে 6 থাকলো 2, 2 এর পরে 29, 4 6 24 থাকলো হচ্ছে 5, তারপরে 4 54, 6 9 54, 149, 149 প্লাস 1 ইজ ইকুয়াল টু 150। তার মানে এই ধারায় পদ আছে 150টি। তার মানে সোজা কথা 3 অঙ্ক বিশিষ্ট 150টা সংখ্যা আছে যা 6 দ্বারা বিভাজ্য। জি, আমার সূত্রে কি লাগে? সূত্রে কি আছে বলেন? পদ সংখ্যা বের করার সূত্রে কি আছে? শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর প্লাস 1। তাহলে আমার শেষ পদ আর প্রথম পদ মানে প্রথম সংখ্যাটা পাইলে হবে, আর শেষ এই দুইটা জিনিসই তো লাগবে, মাঝেরগুলো তো লাগতেছে না। এখন প্রথমে কোন সংখ্যা 6 দ্বারা বিভাজ্য এটা আপনাকে বের করতে হবে, কিছু করার নাই। তার জন্য কথা কি বুঝছেন? তার জন্য এই 100-কে 6 দিয়ে ভাগ করে দেখতে হবে যে কেন 100 6 দ্বারা বিভাজ্য হয় না। সেখান থেকে তো সিদ্ধান্ত নিব যে 100-র পরবর্তী কোন সংখ্যা 6 দ্বারা বিভাজ্য। 999-কে 6 দিয়ে ভাগ করে দেখবো যে 999 কেন 6 দ্বারা বিভাজ্য না। সেখান থেকে তো সিদ্ধান্ত নিব যে 6 দ্বারা বিভাজ্য তাহলে কি। হ্যাঁ, আমি তো বলছি লসাগু গসাগু ক্লাসে এটা হচ্ছে মূল কনসেপ্ট। লিখিত পরীক্ষা আসলে এইভাবে করতে হবে। কথা কি বুঝছেন যে এরা একটা সমান্তর ধারা গঠন করবে। হ্যাঁ, এখন লসাগু গসাগু ক্লাসে কি বলছিলাম? এখানে কি বলছি? 100 থেকে 999 না, আমার রেঞ্জ কত? 100 থেকে 999, কিন্তু আমরা হিসাব করবো 1 থেকে 999 পর্যন্ত। এর জন্য কি করতে হয়? লাস্টের পদকে যা দ্বারা বিভাজ্যের কথা বলছে তাই দিয়ে ভাগ করতে হয়। তাহলে 999-কে 6 দিয়ে ভাগ করেন, 999-কে 6 দিয়ে ভাগ করেন, 6 16 96 থাকলো 3,
6 6 36 থাকলো 3। আচ্ছা দরকার নাই, মানে এটা তো বুঝছেন যে 6 দিয়ে 999 কে ভাগ করলে 166 দশমিক সামথিং। এই দশমিকের পরের অংশের কোনো দরকার নাই, আমার দরকার দশমিকের আগের অংশ। তাহলে দশমিকের আগের অংশ কত? 166। এর মানে কি 1 থেকে 999 পর্যন্ত 166টা সংখ্যা আছে 6 দ্বারা বিভাজ্য। ব্যাস, এই ভাগফল দশমিকের আগের অংশ যা আসবে সেইটাই হলো এই দ্বারা বিভাজ্য সংখ্যা বোঝায়। এখন আমি 1 থেকে 999 পর্যন্ত বের করছি 166টা, কিন্তু প্রশ্নে তো বলছে 100 থেকে 999 পর্যন্ত। তার মানে আমি এখানে বেশি বের করছি কত? 1 থেকে 99 পর্যন্ত এটা চাইনি, বাট এই 166টার মধ্যে 1 থেকে 99 পর্যন্ত কিছু সংখ্যা আছে যা 6 দ্বারা বিভাজ্য, যারা এর মধ্যে ইনক্লুড হয়ে গেছে, ওটা বাদ দিতে হবে। এই জন্য আমাকে এখন 99 কে আবার 6 দিয়ে ভাগ করতে হবে। 6 16 তে 96, তার মানে 16 দশমিক সামথিং। তার মানে 99 পর্যন্ত 16 দশমিক সামথিং, মানে 16টা সংখ্যা আছে যা 6 দ্বারা বিভাজ্য। কিন্তু এই 16টা তো নেওয়া যাবে না, কারণ এরা তো 3 অঙ্কের না, তাই না? তাহলে এই 166 থেকে এই 16টা বাদ দিতে হবে। তাহলে 16টা বিয়োগ করলে 150টা। কথা কি বুঝছেন? এই যে 150টা এইভাবে করাইছিলাম লসাগু ক্লাসে। জি, খুবই সহজ। হ্যাঁ, এত হিসাব করা লাগে না যে প্রথম সংখ্যাকে শেষ সংখ্যাকে, এইগুলা এত হিসাব করা লাগে না এই মেথডে। লসাগু ক্লাস যারা করছে তাদের বোঝার কথা। 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা আছে যা 3 এবং 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য? 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা আছে যা 3 এবং 5 দ্বারা বিভাজ্য? তাহলে আপনার কোন রেঞ্জে কাজ করতে হবে? 3 অঙ্ক বিশিষ্ট মাথায় রাখতে হবে। প্রথমে কিন্তু দেখতে হবে, সিলেক্ট করতে হবে কত পর্যন্ত কাজ। 3 অঙ্ক বিশিষ্ট মানে 100 থেকে শুরু, 999 এর শেষ। আপনার রেঞ্জ হলো এইটা। কতগুলো সংখ্যা আছে যা 3 এবং 5 দ্বারা বিভাজ্য? এই তো, তার মানে আমাকে সেই সংখ্যাগুলো খুঁজে বের করতে হবে যা 3 দ্বারাও বিভাজ্য, 5 দ্বারাও বিভাজ্য। তাহলে এইগুলোর ক্ষেত্রে কি করছিলাম? যে সংখ্যা 3 দ্বারা বিভাজ্য এবং 5 দ্বারা বিভাজ্য, সেই সংখ্যা 3 এবং 5 এর লসাগু দ্বারাও বিভাজ্য। তার মানে 3 ও 5 এর লসাগু, 3 ও 5 এর লসাগু 15 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বের করলেই হবে। এগুলো তো আগেই বলছি, তারপর আবারও করাচ্ছি। বিভাজ্য সংখ্যাগুলো বের করলেই হবে। তাহলে 3 ও 5 এর লসাগু, কারণ যে সংখ্যা 3 এবং 5 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা 3 আর 5 এর লসাগু 15 দ্বারাও নিঃশেষে বিভাজ্য। তাহলে 3 আর 5 দিয়ে টেস্ট করা সহজ নাকি 15 দিয়ে টেস্ট করা সহজ? অতএব অবশ্যই 15 দিয়ে, কারণ 3 ও 5 দিয়ে এই দুইটা দিয়ে টেস্ট করতে গেলে ঝামেলা না। একবার 3 দিয়ে টেস্ট করতে হবে যে যায় কিনা, ভাগ যায় কিনা, আবার তাকে 5 দিয়ে টেস্ট করতে হবে যে যায় কিনা। তো এটা তো দুইবার টেস্ট করা কঠিন না। এই দুইজন দিয়ে টেস্ট না করে এদের লসাগু 15 দিয়ে টেস্ট করলেই হবে। মানে কি? মানে যে সংখ্যা 15 দিয়ে ভাগ যাবে সেই সংখ্যা 3 দিয়েও যাবে, 5 দিয়েও যাবে। তাই 3 5 দিয়ে টেস্ট না করে 3 আর 5 এর লসাগু 15 দিয়ে টেস্ট করতেছি। তার মানে আমাকে 15 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বের করতে হবে। কথা কি বুঝছেন? তাইলে যদি কখনো এরকম একাধিক সংখ্যা দ্বারা বিভাজ্যতা টেস্ট করতে বলে, সেক্ষেত্রে আপনাকে ওই সংখ্যাগুলো লসাগু দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বের করতে হবে। মাথায় রাখেন, এটা নোট দিয়ে সাইডে লিখে রাখবেন দরকার হয়, যে কখনো যদি এরকম একাধিক সংখ্যা দ্বারা বিভাজ্য সংখ্যা বের করতে বলে, তখন আমাকে কি করতে হবে? ওই সংখ্যাগুলো লসাগু দ্বারা বিভাজ্য সংখ্যা বের করতে হবে। ওকে, তাহলে আমরা 15 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করবো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এখন তাহলে আমাকে ধারা প্রস্তুত করতে হবে। তাহলে প্রথম কে 15 দ্বারা বিভাজ্য? 100 কি 15 দ্বারা বিভাজ্য না? 105, 7 15 105। তাহলে প্রথম 15 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 105। যদি না বোঝেন তাহলে এই 100 কে আপনি 15 দিয়ে ভাগ করে দেখে নেবেন। এই 100 কে 15 দিয়ে ভাগ করেন, 6 15 90। তার মানে 100 15 দ্বারা বিভাজ্য না, তার জন্য 10 দায়ী। 100 থেকে 10 বাদ দিলে 90 15 দ্বারা বিভাজ্য। বাট 90 তো 2 অঙ্কে, আমাকে তো 3 অঙ্কে নিতে হবে। তাহলে 90 এর পরবর্তী সংখ্যা কেমনে পাবো? 90 সাথে 15 যোগ করে দেন, তার মানে 105। তার মানে প্রথম সংখ্যা 105। তারপরে কত জানার দরকার নাই, লাস্টেরটা লাগবে। 999 15 দ্বারা বিভাজ্য না। দেখি তাহলে কে সমস্যা কে? এই 999 কে এখন 15 দিয়ে, 6 15 90 থাকলো 9, 6 15 90 থাকলো 9। এই 999 15 দ্বারা বিভাজ্য না, এর জন্য দায়ী হলো 9। তাহলে 999 থেকে 9 বাদ দেন, তাহলে 990, সরি হ্যাঁ 990। 990 হচ্ছে শেষ সংখ্যা যা 15 দ্বারা বিভাজ্য। এই যে, তাহলে শেষ পদ 990, প্রথম পদ 105। সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর 15। যা দ্বারা বিভাজ্যতা বের করবো ওইটাই সাধারণ অন্তর। তাহলে এখন
এই ধারার পদ সংখ্যা যতটি 3 অঙ্ক বিশিষ্ট ততটা সংখ্যা আছে যা 3 দ্বারা বিভাজ্য, 3 ও 5 দ্বারা বিভাজ্য। তাহলে পদ সংখ্যা n কেমনে বের করে? শেষ পদ কত? 990। তাহলে 990 বিয়োগ প্রথম পদ কত? 105 ভাগ সাধারণ অন্তর কত? 15 প্লাস কত? 1। 990 থেকে 100 বিয়োগ করলে 890, তার থেকে 5 গেলে 885 ডিভাইডেড বাই 15 প্লাস 1। 7 না, 5 15 75 থাকলো 13, 13 পরে 5 135, 9 15 135, এই 59 আর 1 যোগ করলে 60। তাহলে 60টা পদ আছে। তার মানে সোজা কথা 100 থেকে 999 মানে 3 অঙ্ক বিশিষ্ট 60টা সংখ্যা আছে যা 15 দ্বারা বিভাজ্য। 15 দ্বারা বিভাজ্য মানে 3 ও 5 দ্বারা বিভাজ্য। এখন এটা যদি আপনি আরো শর্টকাটে করতে চান তাহলে ওই মেথড 100 থেকে 999 আপনার রেঞ্জ, কিন্তু আপনি শুরু করবেন, আপনাকে কি বলছি, আপনি 1 থেকে শুরু করবেন। 1 থেকে 999 পর্যন্ত কয়টা সংখ্যা আছে যা 15 দ্বারা বিভাজ্য আগে সেটা বের করবেন। তার মানে 999 কে আগে 15 দিয়ে ভাগ করবেন শেষ পদকে। 999 কে আমাদের কয়টা বের হয়েছিল বলেন তো? 60টা। তাহলে 15 দ্বারা ভাগ করলে 6 15 90 থাকলো হচ্ছে 9, এই 9 নিয়ে আসলে 6 15 90, তাহলে 66 দশমিক সামথিং। তার মানে 1 থেকে 999 পর্যন্ত 66টা সংখ্যা আছে যা 15 দ্বারা বিভাজ্য। বাট আমাকে তো নিতে হবে 100 থেকে 999 পর্যন্ত, কিন্তু আমি তো নিয়ে ফেলছি 1 থেকে 999 পর্যন্ত। তার মানে 1 থেকে 99 পর্যন্ত এক্সট্রা এর মধ্যে কাউন্ট হয়ে গেছে। এই 1 থেকে 99 মধ্যে কতটা সংখ্যা আছে যা 15 দ্বারা বিভাজ্য, সেইগুলো এর মধ্যে চলে আসছে, ওইগুলো বাদ দিতে হবে। এর জন্য আমাকে এখন এই 99 কে 15 দিয়ে ভাগ করতে হবে। 99 6 15 90, তার মানে 6 পয়েন্ট সামথিং। তার মানে এই 6 পয়েন্ট সামথিং মানে 6টা সংখ্যা আছে 1 থেকে 99 পর্যন্ত যা 15 দ্বারা বিভাজ্য, সেই 6টা এর মধ্যে কাউন্ট হয়ে গেছে। তাহলে এটা বিয়োগ করতে হবে। 66 থেকে 6 বিয়োগ হলে 60টা। কথা কি বুঝছেন? এটা সবচেয়ে সহজ মেথড। এটা যদি রপ্ত করতে পারেন সবচেয়ে সহজ। ওকে, নেক্সট। এটা আর করাবো না, এটা আমি আপনাদেরকে হুবহু এই অঙ্কটাই করাইছি এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। লসাগু গসাগুতে একদম হুবহু এই অঙ্কটা করাইছি। ঠিক আছে, এটার উত্তর কত বলেন তো? এটা কিন্তু ধারা দিয়ে করবেন না, ধারা দিয়ে করলে 2 পার্টে করতে হবে। হ্যাঁ, ধারা দিয়ে করবেন না। 1 থেকে 1000 পর্যন্ত 30 দ্বারা বিভাজ্য, কিন্তু 16 দ্বারা বিভাজ্য নয়। তার মানে প্রথমে 30 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বের করবেন, তারপরে 30 আর 16 লসাগু বের করে ওই 30 এবং 16 লসাগু দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বাদ দিতে হবে। এই অঙ্কটা আমি লসাগু গসাগুতে সুন্দরভাবে বুঝাইছি, এটা আর এখানে করাচ্ছি না। কথা কি বুঝছেন? এটা করাইছি যেহেতু করাচ্ছি না। নেক্সট, এটার উত্তর কত? 29টা না কতটা বলেন তো? এটার উত্তর কত? যারা ক্লাস করছেন 29টা মেবি, আমার মনে নাই। বলেন তো উত্তর কত? এটার উত্তর কয়টা? মুখস্থ হয়ে যাওয়ার কথা। আচ্ছা সমস্যা নেই, করে দিচ্ছি। এই 1000কে 30 দিয়ে ভাগ করেন। 3 30 90 থাকলো 10, 3 30 90, তার 33 দশমিক সামথিং। তার মানে 1 থেকে 1000 পর্যন্ত 33টা সংখ্যা আছে যা 30 দ্বারা বিভাজ্য, কিন্তু 16 দ্বারা বিভাজ্য করে নেওয়া যাবে না। তাহলে 30 আর 16 যে লসাগু, 30 আর 16 লসাগু কত আসছিল? মনে হয় 240। 2 দিয়ে 15 আর 8 তো যাচ্ছে না। 15 দুগুণী 30, 3 8 24, 240 লসাগু 240। তার মানে এই 240 দিয়ে এখন 1000কে ভাগ করতে হবে। 1000কে 240 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা 240 দিয়ে 1000কে ভাগ করেন। এই শুনে শুনে ক্যান্সেল। 4 24 96, তাহলে 4 পয়েন্ট সামথিং। তার মানে সোজা কথা এই 33টা সংখ্যার মধ্যে 4টা সংখ্যা আছে যা 16 দ্বারা বিভাজ্য, ওগুলো বাদ দিতে হবে। তাহলে মাইনাস 29টা। এটার উত্তর হচ্ছে 29টা। আমি আপনাদের করাইছিলাম একবার। হ্যাঁ 29টা। হ্যাঁ ওকে, নেক্সট। এটা কিন্তু এখানে বুঝাইনি, কারণ কি ওখানে বুঝাইছি। হ্যাঁ, বা একই জিনিস বারে বারে বোঝানোর চেষ্টা করছি না আর কি। এটা দেখেন কি বলছে।
আচ্ছা, এবার কি বলছে? এইবার বলছে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যারা 3 অথবা 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য। 1 থেকে 100 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যারা 3 অথবা 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এখানে কিন্তু একটু মনোযোগ দিন প্লিজ। 3 অথবা বলছে, 3 এবং বলেনি কিন্তু, 3 অথবা 5 দ্বারা বিভাজ্য। যদি বলতো 3 এবং 5 দ্বারা বিভাজ্য, তাহলে 3 আর 5 দুইটা দ্বারাই ভাগ যায়, শুধু তাদেরকে নিতাম। তখন আমরা 3 ও 5 এর লসাগু দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো নিলেই হতো। কথা কি বুঝছেন? বাট যখন বলবে 3 অথবা 5 দ্বারা বিভাজ্য, তখন আপনাকে 3 দ্বারা ভাগ যায় সেগুলোও নিতে হবে, 5 দ্বারা ভাগ যায় সেগুলোও নিতে হবে, কাউকেই বাদ দেওয়া যাবে না। খুব ইম্পর্টেন্ট কথা, কিন্তু অনেকে বোঝে না, এই জায়গাতে ভাষা বোঝে না। 3 অথবা 5 দ্বারা বিভাজ্য মানে 3 দ্বারা বিভাজ্য গুলোও নিতে হবে, 5 দ্বারা বিভাজ্য গুলোও নিতে হবে। আর যদি বলতো 3 এবং 5 দ্বারা বিভাজ্য, তখন 3 আর 5 দুইজন দ্বারাই ভাগ যায়, শুধু তাদেরকে নিতাম, মানে 15 দ্বারা বিভাজ্য নিতাম। কথা কি বুঝছেন? তাহলে প্রথমে আমরা কি করব? 3 দ্বারা বিভাজ্য নিব 1 থেকে 100 পর্যন্ত। আচ্ছা, এই যে 1 থেকে 100 পর্যন্ত, তাহলে 1 থেকেই শুরু হয়েছে, এখানে বাদ দেওয়ার কোনো সিন নাই। শুরু যেহেতু 1 থেকে হয়েছে, অঙ্কটা সহজ। তাহলে প্রথমে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, সবাই মনোযোগ দেন। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? কেমনে পাবো? এই 100 কে 3 দিয়ে ভাগ করবেন, আপার লিমিটকে 3 দিয়ে ভাগ করেন। 3 33 99, তার মানে 33 দশমিক সামথিং, মানে 33টা। এটুকু বুঝছেন কিনা বলেন? 33টা, 33 দশমিক সামথিং মানে 33টা। কেন? দশমিকের আগের অংশই হচ্ছে, দশমিকের আগে যে অংশটা না, ওই অংশটাই বোঝায় যে কতটা সংখ্যা নিঃশেষে বিভাজ্য। এবার আমরা কি করব? এবার আমরা 5 দ্বারা বিভাজ্য সংখ্যা নিব। 5 দ্বারা বিভাজ্য সংখ্যা, 5 দ্বারা বিভাজ্য সংখ্যা। তখন কি করব? এই 100 কে এখন 5 দিয়ে ভাগ করব। তাহলে 100 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 20টা, তার মানে 20টা। এদিকে তাকান, তার মানে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 20টা। এই জায়গাতে একটা ঘটনা ঘটে গেছে, এদিকে তাকান, এইখানে অনেকে মনে রাখতে পারে না। শোনেন, তার মানে 1 থেকে 100 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 33টা, 1 থেকে 100 পর্যন্ত 5 দ্বারা বিভাজ্য হচ্ছে 20টা। এখন অনেকেই দেখবে, তাহলে 3 দ্বারা 33টা, 5 দ্বারা 20টা, তাহলে 3 অথবা 5 দ্বারা হলো 53টা। এটা অপশনে থাকবে ভুল, এটা অপশনে থাকবে, এটা ভুল, ভুল হয়ে গেল। অনেকে বলে কেন ভাই, ঠিকই তো আছে। ঠিক নাই। দেখেন, 3 দ্বারা বিভাজ্য যে 33টা সংখ্যা, এর মধ্যে এমন কিছু সংখ্যা আছে যা 5 দ্বারা বিভাজ্য, আবার 5 দ্বারা বিভাজ্য যে 20টা সংখ্যা, এর মধ্যে এমন কিছু সংখ্যা আছে যা 3 দ্বারা বিভাজ্য। মানে সোজা কথা, কিছু কিছু সংখ্যা এখানেও কাউন্ট হয়ে গেছে, এখানেও কাউন্ট হয়ে গেছে, ডাবল কাউন্ট হয়ে গেছে, ওদেরকে বাদ দিতে হবে। কিছু কিছু সংখ্যা এখানেও কাউন্ট হয়ে গেছে, এখানেও কাউন্ট হয়ে গেছে, মানে ওই জিনিসগুলো ডাবল কাউন্ট হয়ে গেছে, ওদেরকে বাদ দিতে হবে। এখন বলবেন কি, কারা ডাবল কাউন্ট হয়েছে? যেমন 15, যেমন 15। আপনি যে 3 দ্বারা বিভাজ্য 33টা সংখ্যা পাইছেন, এর মধ্যে কি 15 নাই? 15 সংখ্যাটা কি নাই? আছে। এর মধ্যে কি 30 সংখ্যাটা নাই? এর মধ্যে কি 45 সংখ্যাটা নাই? আছে। মানে 45, 30, 15 এগুলো 3 দ্বারা বিভাজ্য, তাহলে ওরা এর মধ্যে এই 33টার মধ্যে কাউন্ট হয়েছে। আবার এই সংখ্যাগুলো 5 দ্বারাও বিভাজ্য, তার মানে এই 20টার মধ্যে এরা কাউন্ট হয়েছে, তার মানে এরা ডাবল কাউন্ট হয়েছে। ডাবল তো কাউকে নেওয়া যাবে না, ডাবল তো কাউকে নেওয়া যাবে না, নিতে হবে একবার। তার ডাবল কাউন্ট হয়েছে কারা? এদিকে তাকান, ডাবল কাউন্ট হয়েছে কারা? মানে এখানেও কাউন্ট হয়েছে, এখানেও কাউন্ট হয়ে গেছে। এরা কারা? এরা হলো তারা যারা 3 দিয়েও যায়, যারা 5 দিয়েও যায়। যারা 3 দ্বারাও বিভাজ্য, যারা 5 দ্বারাও বিভাজ্য, তারা এখানেও কাউন্ট হয়েছে, তারা এখানেও কাউন্ট হয়ে গেছে, মানে ওগুলো ডাবল কাউন্ট হয়েছে। তাহলে ওদেরকে একবার বাদ দিতে হবে। তার মানে 3 দ্বারা এবং 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো ডাবল কাউন্ট হয়েছে, তাই 3 দ্বারা এবং 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে একবার বাদ দিতে হবে। দুইবার বাদ দেওয়া যাবে না, একবার। এখন প্রশ্ন হচ্ছে, তার মানে এখন আমাকে 3 ও 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বের করতে হবে, মানে লসাগু আমার নেওয়াই লাগবে। এখান 3 ও 5 দ্বারা, অর্থাৎ তার মানে যে সংখ্যাগুলো 3 ও 5 দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাগুলো ডাবল কাউন্ট হয়েছে, ওদেরকে এখন দেখতে হবে 3 ও 5 দ্বারা বিভাজ্য কয়টা সংখ্যা আছে। তা যে সংখ্যা 3 ও 5 দ্বারা বিভাজ্য, সেই সংখ্যা 3 ও 5 এর লসাগু দ্বারা বিভাজ্য। তার মানে 3 ও 5 এর লসাগু মানে 15 দ্বারা, অর্থাৎ 15 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো আমাকে বের করতে হবে। দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি?
এবার ওই 100কে ওই কই গেল, এই 100কে এখন 15 দিয়ে ভাগ করতে হবে। 100 ডিভাইডেড বাই 15, 6 15 90, তাহলে 6 পয়েন্ট সামথিং। তার মানে 15 দ্বারা 1 থেকে 100 পর্যন্ত 15 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 6টা। ওই 6টা সংখ্যা 3 দিয়েও যায় 5 দিয়েও যায়, কারণ যে সংখ্যা 3 ও 5 দিয়ে বিভাজ্য সেই সংখ্যা 15 দিয়ে বিভাজ্য। তার মানে এই 6টা সংখ্যা আমার এই 33টার মধ্যে কাউন্ট হয়েছে, এই 6টা সংখ্যা 20টার মধ্যে কাউন্ট হয়েছে, মানে ওই 6টা সংখ্যা ডাবল কাউন্ট হয়ে গেছে। কিন্তু কাউকে তো ডাবল নেওয়া যাবে না, তাই একবার বাদ দিতে হবে। এই জন্য 3 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করবেন, 5 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করবেন, এই দুটা যোগ করে এই 2 জন দ্বারা বিভাজ্য সংখ্যা যে কয়টা আসবে, কয়টা 6টি, এই সংখ্যাটা বাদ দিতে হবে একবার। কথা কি বুঝছেন? যখন অথবা কথাটা বলবে তখন এই সিস্টেম। তাহলে অতএব 3 অথবা 5 দ্বারা বিভাজ্য, অতএব 3 অথবা 5 দ্বারা বিভাজ্য 5 দ্বারা বিভাজ্য সংখ্যা, তাহলে 33টা প্লাস হলো 20টা, এখান থেকে আমার বিয়োগ দিতে হবে 6টা। 33 আর 20 53 বিয়োগ 6 47টা, তাহলে 47টা সংখ্যা, 47টা। এবার কি বোঝা গেছে? আমার কথা কি বুঝছেন? খুবই ইম্পর্টেন্ট কিন্তু, 3 অথবা 5। তাহলে 3 দ্বারা বিভাজ্য সেগুলোও নিতে হবে, 5 দ্বারা বিভাজ্য সেগুলোও নিতে হবে। তাই আমরা 3 দ্বারা বিভাজ্যগুলো বের করছি, 5 দ্বারা বিভাজ্যগুলো বের করছি। কিন্তু কিছু সংখ্যা যা 3 এবং 5 উভয় দিয়ে যায়, সেগুলো তো এখানেও কাউন্ট হয়েছে, এখানেও কাউন্ট হয়েছে, কিন্তু কাউকে তো দুইবার নেওয়া যাবে না। তাই 3 ও 5 দ্বারা উভয় দ্বারা বিভাজ্য যায় এরকম সংখ্যাগুলো বের করে এই দুজনের যোগফল থেকে বিয়োগ করতে হবে। এবার আমি একটা করতে দিই, দেখি কি অবস্থা। কথা হবে বলেন তো? 1 থেকে 130 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যারা 3 অথবা 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য? এটা করেন। 1 থেকে 130 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যারা 3 অথবা 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য? করেন, আমি ততক্ষণ একটু পানির বিরতি দিলাম। আরে 54 কি 54টা? সবাই 54 মারতেছে, তাহলে কি অবস্থা দেখি। আচ্ছা 1 থেকে 130, তাহলে আমাদের রেঞ্জ হচ্ছে 1 থেকে 130। তাহলে প্রথমে 3 দ্বারা বিভাজ্য বের করবো। 3 দ্বারা বিভাজ্য লিখবেন, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত? 130কে 3 দিয়ে ভাগ করবেন, এই যে 130 ভাগ হলো 3, তাহলে 3 4 12, 3 4 12 থাকলো 1, 3 3 9, তাহলে 43 দশমিক সামথিং, মানে 43টা। ওই দশমিক নেওয়া যাবে না,
দশমিক নেওয়া যাবে, দশমিকের আগের অংশটা শুধু, হ্যাঁ 43টা। এবার 8 দ্বারা বিভাজ্য নিতে হবে, তাহলে 8 দ্বারা বিভাজ্য সংখ্যা 130কে এখন কি করবো, 8 দিয়ে ভাগ করবো। তাহলে 8 কে 8 থাকলো 5, 5 এর পরে 0 মানে 50, 6 8 48, 16 দশমিক সামথিং মানে 16টা। তাহলে এখন এই 3 দ্বারা এবং 8 দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলো, মানে এই দুইজন দিয়ে ভাগ যায় যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো এখানেও কাউন্ট হয়ে গেছে, এখানেও কাউন্ট হয়ে গেছে। তাই 3 ও 8 এর লসাগু 24, তাই 24 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বের করে বাদ দিতে হবে। তাহলে 24 দ্বারা বিভাজ্য সংখ্যা, তাহলে 130কে 24 দিয়ে ভাগ করেন, কতবার যাচ্ছে, 5 24 120, 5 24 120, তার মানে 5 দশমিক সামথিং, তার মানে 5টা। এবার এই দুইটা যোগ করে এটা বিয়োগ, তার মানে 1 থেকে 130 পর্যন্ত যে সংখ্যাগুলো 3 অথবা 8 দ্বারা বিভাজ্য, তাদের সংখ্যা হচ্ছে 43 প্লাস 16 মাইনাস হলো 5। 43 আর 16 নিশ্চয় কত, 59 থেকে 5 বিয়োগ হলো 54। অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার 54টি, সবাই উত্তর দিচ্ছে 54টি, তার মানে সবাই বুঝছে, আশা করি বুঝতে পারছেন। তো আমি আজকে এই পর্যন্তই রাখবো। আমি আবার বলছি, এই ধারার অঙ্ক কিন্তু সূক্ষ্ম ভুল হতে পারে, মানে জিনিসগুলো কনসেপ্ট একদম ক্লিয়ার করে না পড়লে ঝামেলা আছে, এই জন্য কিন্তু সময় দিতে হবে, ঠিক আছে। এই জন্য আমাদের আগামীকাল যে ক্লাসটা হবে, মানে মূল বিষয়টা হচ্ছে আগামীকাল এবং পরশু, এই 2 দিন হচ্ছে ধারা আপনি ফিল করবেন। আবার বলছি, আপনাকে এক সূত্র দিয়ে সব অঙ্ক করে দিব। আমি আবার বলছি, এক প্রিলির যত অঙ্ক আসে এক সূত্র দিয়ে করে দিব, কিন্তু তার জন্য আগে আপনাকে টাইম দিতে হবে এবং ফিল করতে হবে, বুঝতে হবে বিষয়গুলো। তো আজকে এই পর্যন্তই রাখবো, হ্যাঁ। আগামী ক্লাসে মানে আগামীকাল আমরা সূত্র দেখাবো, সূত্র n তম পদের সূত্র কিভাবে আসে, তারপর এই যে পদ সংখ্যা বের করার সূত্র শর্টকাট কেমনে আসলো, এগুলো সব দেখাবো, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্ত রাখবো, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।